আমাদের সাথে আছেন ডক্টর শেখ রাশেদ হায়দার নুরি স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড অ্যাসোসিয়েট হেড অফ সিএসসি ডিপার্টমেন্ট অ্যাট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমি স্যারকে অনুরোধ করব আমাদের আজকের ওয়েবিনারটি শুভ সূচনা করার জন্য। স্যার। Thank you, Nova, for your nice starting, and also I would like to thank Iftikhar Alam Bhai for his মানে সময় দেওয়ার জন্য আমাদেরকে। আমি জানি দে আর ভেরি বিজি পিপল, বাট তারপরও মানে সমাজের প্রতি যে দায়বদ্ধতা, সেইখান থেকে যে তাদের এই কন্ট্রিবিউশন গুলো, ডেফিনেটলি উই অ্যাপ্রিশিয়েট অল অফ দিস থিং, অ্যান্ড অলসো our various faculty member. I can see also the Sheikh Abu Jor, Sharmin Akhtar, Fahad Faisal, and many more, I guess. So I welcome you all to our today's event. এবং সেই সাথে মানে মোর ইম্পর্টেন্টলি আমি এখানে যারা স্টুডেন্ট যারা জয়েন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, প্লাস ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ইভেন্টটাতে। সো এখানে আজকের যে ইভেন্টটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি যে আমরা তো আসলে আলটিমেটলি কোনো না কোনো ক্যারিয়ারে জয়েন করব বা যাব, ঠিক আছে। বাট আমাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় অনেক ক্ষেত্রেই মানে একটা বিষয় হলো আমাদের অনেকের ধারণা আছে আমি পড়ে যাচ্ছি তারপর তো একটা কিছু হবেই, একসময় সার্টিফিকেটও পেয়ে যায়, কিন্তু গোল নাই আসলে লাইফে, বা তোমার ক্যারিয়ারকে ক্ষেত্রে যে ধরনের প্রিপারেশন নেওয়া উচিত একটা গোল নিয়ে যে আগানো, ওই 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 প্রিপারেশনটা অনেকের ক্ষেত্রেই আসলে আমরা নেই না, বা ক্ষেত্র বেশি আমরা আবার এটাও ভাবি যে আচ্ছা এই সামনে কি হবে ওইটা আমি কেমনে জানবো, বা ওইটার জন্য আমার কি কেনই বা দরকার, আসলে হবেই তো, পড়তেছি এরপরে হয়ে যাবে এক সময়, ঠিক আছে। আসলে কিন্তু তা না। যেমন তুমি যদি চিন্তা করো সকালবেলা তুমি হয়তো সকালে একটা ক্লাস আছে, হ্যাঁ, এই যে এই ধরো ড্যাফোডিল আশুলিয়া ক্যাম্পাসে, তো তুমি তোমার বাসা থেকে বের হয়ে তোমার কিন্তু একটা গোল আছে তুমি কোথায় যাচ্ছ, তাহলে তুমি কিন্তু ঠিক অমনে করেই একটা নির্দিষ্ট হয়তো গাড়িতে উঠবা এবং ওই সময় ওইভাবে করে তুমি একটা টাইম মেনটেন করবা, তুমি জানো আমাকে ওইখানে ওই সময় পৌঁছতে হবে, ঠিক আছে। এরপরে তুমি ঠিক ওইভাবে ওই হয়তো আশুলিয়া পৌঁছানোর পর তুমি তোমার রুমটা খুঁজে বের করবা এবং তুমি অ্যাটেন্ড করবা, এবং অ্যাটেন্ড করতে পারাটাই হলো আসলে এই ক্ষেত্রে তোমার সাকসেস, তোমার যে গোলটা ছিল ওইটা ফুলফিল। কিন্তু তুমি ধরো এটা না করে যদি জাস্ট তুমি সকালবেলা বের হয়ে গেলা, হ্যাঁ তোমার ক্লাস আছে, ঠিক আছে, হ্যাঁ তুমি জানো আমার ক্লাস আছে, এবার বের হয়ে এবার কোন দিকে কোথায় এগুলি কোনো কিছুই তোমার মাথায় তুমি গুছায় নাও নাই, হাঁটতে শুরু করলা, সামনে একটা বাস পাইলা, ওকে বাস আসছে, বাসে তো তোমাকে উঠতে হবে, উঠে গেল একটা বাসে, এবার বাস হয়তো তোমার সেই যাত্রাবাড়ি নিয়ে গেল, অথবা হয়তো এটা আশুলিয়াও নিয়ে যেতে পারে, অথবা এটা তোমার চিটাগাঁও নিয়ে যেতে পারে, কারণ তুমি তো কোনো গোল ফিক্স করে বের হও নাই, তুমি জাস্ট বের হয়ে গেছো এবং তুমি কোনো কিছু ওইভাবে করে গুছায়ও রাখো নাই। তো তার মানে হলো কি, আমাদের আসলে যেমন এই যে ছোট ছোট ক্ষেত্রে যেমন বিভিন্ন গোল থাকে, বিভিন্ন এম থাকে, ওইভাবে করে আমরা আমাদেরকে বের হই, ওইভাবে করে আমরা যেমন আমাদের কাজগুলি সম্পাদন করি, কিন্তু তুমি দেখো তোমার যখন থাকে না তখন তুমি কেমন মানে ইয়েতে পড়তে পারো। ঠিক ইন দ্য সেম ওয়ে লাইফের যে লম্বা যে সময়টা সামনে, অর্থাৎ তুমি এখন স্টুডেন্ট, এরপরে তুমি এখান থেকে বের হবা, সামনে তোমার ক্যারিয়ার আছে, তারপরে হয়তো সংসার আছে, তারপর আরো কিছু আছে, ওগুলোর একটা প্ল্যানিং তোমার আসলে থাকতে হবে। যদি তুমি ওইটা না রাখো তাহলে ঠিক ওই যে ওই রকম তুমি বের হয়ে যে কোনো একটা বাসে উঠে হয়তো তুমি কোনো ভালো জায়গাও যেতে পারো, অথবা তুমি কোনো খারাপ জায়গাও যেতে পারো, তুমি হয়তো তোমার যে টাইমলেও কোনো একটা জায়গায় পৌঁছায় যেতে পারো, আবার এমন হইতে পারে তুমি আর কখনোই কোথাও পৌঁছাইতে আর পারলা না। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা সময় আমারও মানে ভাবতাম মানে সামনে যে এম ইন লাইফ, সামনেরই এই জিনিসগুলো কি আসলে কোনো কিনা, কিন্তু এখন বুঝতেছি আসলে এগুলো থাকা উচিত। তো যাই হোক, আমাদের এখানে আসলে এর জন্য আমরা কি করি, আমরা যারা নাকি সফল, আসলে সফলতা ওইভাবেই আসে, তো তাদেরকে আমরা এখানে নিয়ে আসি তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। যদিও হয়তো সে আমাদের সাথে 40 মিনিট বা 1 ঘন্টা সময় হয়তো দেবেন এবং কিছু কথা বলবেন, বাট এই কথাগুলোর জন্য থাকে কিন্তু আসলে অনেক 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 বহু বহু দিনের আসলে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হয়েছে, তারপরেই তারা এই কথাগুলি বলতেছে। খুবই হয়তো পরিচিত, খুবই হয়তো মানে এই জানা কথাও হতে পারে, কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে দিস আর দ্য ফ্যাক্ট, এবং সেই জিনিসগুলোর ভ্যালু অনেক।
সো আমি আমার কথা না বাড়াই আমি বরং লেট মি হ্যান্ড ওভার দিস ইভেন্ট টু আওয়ার অর্গানাইজার অ্যান্ড আওয়ার স্পিকার অ্যান্ড থ্যাংক ইউ অল ফর ইউর পেশেন্স শেয়ারিং। ধন্যবাদ নুরি স্যার আপনাকে। আমি এখন আমাদের জিসিপিসির অ্যাডভাইজার ফাহাদ স্যারকে অনুরোধ করব আমাদের ওয়েবিনার নিয়ে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ। আমি খুব বেশি কিছু বলতে চাচ্ছি না, কারণ আমি বিশ্বাস করি যে আমরা আসলে একটা ক্যারিয়ার পাথওয়ে ফলো করছি এবং করে এতটুকু এসেছি, এবং আমাদের সম্বন্ধে আমাদের ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রে বেশ ভালো করেই জানে। কিন্তু আজকে যারা এখানে এসেছে এই সন্ধ্যাবেলায়, তাদের আগ্রহের বিষয় অবশ্যই আমি না। তো এই কারণে আমি খুব একটা সময় নিচ্ছি না। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে যিনি কিনোট স্পিকার ইফতেখার আলম ইসাক সাহেবকে। ওনাকে আমি পার্সোনালি ওনার সাথে মিট করেছি, দ্যাট ওয়াজ ব্যাক ইন মানে অলমোস্ট 3 years ব্যাক। আমাদের একটা প্রোগ্রামের জন্য উনি এসেছিলেন, অ্যান্ড দে কন্ট্রিবিউটেড ইন এ ভেরি জেনারাস ওয়ে। আই কুড স্টিল রিকল দ্যাট, অ্যান্ড অবভিয়াসলি আমি আসলে তাকে মনে রাখার অন্য আরেকটা কারণ, দ্য ওয়ে ইউ ক্যান সি হিম নাও, হি ইজ অলওয়েজ এ স্মাইলিং ফেস, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইন্সপাইরেশনাল ফর মাইসেলফ অ্যাজ ওয়েল। যে এত ব্যস্ততার মধ্যে এত কিছুর মধ্যেও উনি যে হাসিটা ধরে রেখেছেন, আমি সত্যি কথা বলতে গেলে আমি আরো কিছু কাজের মধ্যে ছিলাম, কিন্তু আমি এসেছি জাস্ট টু সি হিজ ফেস, দ্যাট ওকে উনি হয়তো আমাকে মনে রাখতে পারবেন না, বাট আই রিমেম্বার্ড হিম ইন দ্যাট ওয়ে, দ্যাট স্মাইলিং পারসন। সো আমি আসলে তাকে আসার জন্য আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আমি হোস্টের কাছে ফিরে যাচ্ছি। থ্যাংক ইউ। সালামু আলাইকুম। ধন্যবাদ ফাহাদ স্যারকে। এখন আমি চলে যাব আমাদের আজকের ওয়েবিনারের মূল আকর্ষণের দিকে। আমাদের আগের স্যাররা এর বিষয়ে অনেকবার বলেছেন, তারপরও আমি আবার পরিচয় করে দিতে চাচ্ছি। আমাদের আজকের ওয়েবিনার বিষয়ে সূক্ষ্ম ধারণা দেওয়ার জন্য আমাদের সাথে আছেন কিনোট স্পিকার মোহাম্মদ ইফতেখার আলম ইসাক স্যার, ডেপুটি চিফ টেকনিক্যাল অফিসার সফটওয়্যার শপ লিমিটেড। আমি স্যারকে অনুরোধ করব আমাদের আজকের ওয়েবিনার বিষয়ে তাকে বলার জন্য। Thank you. Assalamu alaikum. Thank you so much. Thank you. And স্যার যেভাবে বলেছেন আমাকে, আমি রিয়েলি ভেরি ফরচুনেট যে আপনাদের কাছ থেকে এরকম কমপ্লিমেন্ট পেতে। আমি একেবারেই মানে শুধু চেষ্টা করছি আসলে আমাদের সোসাইটি অথবা হচ্ছে যে মানে কোনোভাবে যদি ভ্যালু এডিশন করা যায়, এইটার একটা ক্ষুদ্র চেষ্টা। বাট আপনারা আমাকে অনেক 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 বেশি সম্মান দিয়েছেন, এবং আপনারা যতগুলো কথা বলেছেন আসলে মানে অ্যাজ ইউ গাইজ আর মানে আপনারা সবাই অনেক বেশি ভালো জন্যই আসলে এত ভালো ভালো কথা বলতে পেরেছেন। আমি হয়তো অতটা যে আমি আসলে ক্যারি করতে পারি। বাট থ্যাংক ইউ পুরো অর্গানাইজার টিমকে, থ্যাংক ইউ স্যারদেরকে এবং ম্যাডামদেরকে যারা আছেন, আর অবভিয়াসলি দ্য স্টুডেন্টস। মানে আপনাদেরকে আমি স্টুডেন্টদের জন্য আমি আলাদা করে বলতে চাই যে মানে সাধারণত স্যার যেটা প্রথমেই বলেছিলেন যে কোনো কিছু কথা না বললে তো সাধারণত আসে না, বা খাবার দাবার না থাকলে আসে না। বাট ওয়েবে খাবার দাবারেরও কোনো সুযোগ নাই, বা এমনি আড্ডা দেওয়ারও কোনো সুযোগ নেই। সো আলটিমেটলি বুঝতে হবে যে আমি কতটুকু আমরা লাস্ট নেক্সট 1 ঘন্টা বা নেক্সট যে সময়টুকু আমরা একসাথে কথা বলবো, সেই সময়টার মধ্যে আমরা কতটুকু কন্ট্রিবিউট করতে পারছি, সেটা তো একটা বিষয় ডিপেন্ড করছে। বাট অ্যাটলিস্ট আমাদের যে আগ্রহটা আছে, এই আগ্রহটাই কিন্তু অনেক বড় একটা বিষয়, যে অ্যাটলিস্ট আমরা আজকের এই সন্ধ্যাবেলাটা অন্যখানে না থেকে আমরা এই প্রোগ্রামটার পিছনে সময় দিয়েছি। আমি চেষ্টা করব আসলে যে এটা একটা নলেজ শেয়ারিং এর মতো করতে। আমরা কি করেছি, আমি এখন যে অবস্থা আছে, আমি যে খুব সাকসেসফুল হয়ে গেছি এরকম কিছু বলবো না। বাট ইয়েস, আমরা আমাদের জায়গাতে আমরা এখন পর্যন্ত আসলে মানে একটা সময় বলবো না যে সার্ভাইভ, আমরা সার্ভাইভ করতে পারছি। সো অ্যাটলিস্ট আলহামদুলিল্লাহ সার্ভাইভ করতে পারছি, সেই জায়গাটাই আসলে একটা বড় অংশ আমার কাছে মনে হয়। সো আমি এখন একটু শুরু করছি যে আমাদের আসলে আমি একটু চেষ্টা করব, আমি জানি না আসলে যে ইয়েটা আপনারা কিভাবে করবেন। আমি চেষ্টা করব, আমার একটা ছোট্ট প্রেজেন্টেশন আছে, প্রেজেন্টেশনটা একটু করার জন্য, এরপরে যদি স্পেসিফিক কারো কোনো কোশ্চিনস বা কিছু থাকে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, বা একটু ইন্টারেক্টিভ কিছু যদি করা যায় সেভাবে হতে পারে। অথবা আমি আগে প্রথমেই আমার যে ছোট্ট একটা স্লাইডের মতো আছে
যেখানে আসলে আমরা একটু চেষ্টা করব, আমি আমার মতো করে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে নেক্সট ফিউচারের জন্য হাউ ইউ উইল প্রিপেয়ার এবং হোয়াট দ্য থিংস যেটা আপনাদের মনে রাখতে হবে অর্গানাইজেশনে ভালো করার জন্য এবং আলটিমেটলি আপনাকে কন্ট্রিবিউট করার জন্য। অলওয়েজ ইউ হ্যাভ টু থিঙ্ক যে আসলে হাউ ইউ ক্যান কন্ট্রিবিউট টু ইউ, টু ইউর ফ্যামিলি, টু ইউর সোসাইটি অ্যান্ড টু দ্য কান্ট্রি। সো এবং এই সবগুলো জিনিসের মধ্যেই না একটা অর্গানাইজেশন আছে যে যেখানে আসলে আপনি একটা ফিউচারে হয়তো আপনার ক্যারিয়ারটা করতেন। সো এই ক্যারিয়ারের মাধ্যমে কিন্তু ইউ আর অলসো কন্ট্রিবিউটিং টু দ্য কান্ট্রি। এই জিনিসটাকে একটু মাথায় রাখতে হবে। সো আমি যদি একটু শেয়ার করি, আই থিঙ্ক শেয়ার করা যাবে। আমাকে যদি একটু কনফার্ম করা যেত আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো আলটিমেটলি যে টপিকটা নিয়ে আসলে কথা বলছি যে আমাদের রোড ম্যাপ টু ক্যারিয়ার সাকসেস। এখন ক্যারিয়ার সাকসেসে আমরা আজকে যারা কথা বলছি এখানে খুবই ভালো লাগছে যে অনেক স্টুডেন্ট যদিও কিছুদিন না, আসলে দেখতে দেখতে অনেক দিন চলে গেছে, বাট আমরা কিছুদিন আগেও আপনাদের মতোই আসলে আন্ডারগ্রেডে পড়াশোনা করেছি এবং তখন আসলে তাকিয়ে থাকতাম যে এরকম কোনো ইভেন্ট হয় কিনা। বাট খুব অনেস্টলি যে আগে আসলে এগুলো করাটা খুব বেশি সুযোগ ছিল না আমাদের। হয়তো বলবো মন্দের ভালো যে প্যান্ডামিকে অনেক ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে, বাট আরেকটা জিনিসও তৈরি হয়েছে যে আমরা আসলে টেকনোলজিক্যালি বা এরকম ভাবে আসলে ওয়েবিনার অ্যারেঞ্জমেন্ট করা, যদিও ড্যাফোডিল এর আগেও যেটা অলরেডি স্যার বললেন যে আমরা অলরেডি মিট করেছি, আমরা কিছু সেশন করতে পেরেছি এবং আই এম ভেরি অনার্ড যে ড্যাফোডিল ইউনিভার্সিটি অনেক সময়ই আমাকে ডেকেছে এবং কথা বলার সুযোগ দিয়েছে। বাট এই যে এইভাবে ওয়েবিনার করা বা যে কোনো সময় বাসার থেকে বসে আমরা একে আরেকজনের সাথে ইন্টারেক্ট করা, এই জিনিসটা হয়তো আমাদেরকে আসলে লাস্ট এই 1 বছরে অনেক বেশি অ্যাডভান্স করেছে আমি বলবো। সো আমি এখন আসলে যে জায়গাটায় আছি আমি সেই জায়গাটা নিয়ে একটু বলি যে আমি কাজ করছি এসএসএল ওয়্যারলেস নামে একটা সফটওয়্যার ফার্ম আছে। আমরা বেসিক্যালি কাজ করি বিভিন্ন ফিনটেক সলিউশনগুলো নিয়ে। আমাদের আপনারা বাংলাদেশে আসলে মোস্ট অফ দ্য ব্যাংকস যারা আছে এই ব্যাংকসগুলোর যেই ব্যাংকের যে সার্ভিসগুলো আছে, আপনারা কমন একটা সার্ভিসের কথা যদি বলি, আপনারা অনেকেই হয়তো যে একটা কার্ড চার্জ করেন বা বিভিন্ন জায়গায় পারচেস করেন, অথবা আপনার অ্যাকাউন্টে যখন কোনো টাকা কেউ ডিপোজিট করে অথবা টাকা উইথড্র করেন, ইউ আর গেটিং দ্য এসএমএস। এটা খুব বেসিক একটা জিনিস এখন মোস্ট অফ দ্য ব্যাংক করে। তো আমরা এসএসএল ওয়্যারলেস এই সার্ভিসটা আসলে দিচ্ছি অনেক দিন ধরে, ব্যাংকিং এই সার্ভিস, এটা ওয়ান অফ দ্য এক্সাম্পল বললাম। এরপরে হচ্ছে যে ব্যাংকের আসলে ইন্টারনাল বেশ কিছু সার্ভিস আমরা কাজ করছি ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের। একটা বড় অংশ যেটা নিয়ে কাজ করছি আমরা সেটা হচ্ছে যে পেমেন্ট গেটওয়ে। আপনারা হয়তো জানেন এসএসএল কমার্সের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন। বাংলাদেশের আসলে এয়ারলাইন্স থেকে শুরু করে মোস্ট অফ দ্য অনলাইন পেমেন্ট, একটা সময় আসলে অনলাইন পেমেন্ট বাংলাদেশে ছিল না। 2010 সালে আসলে প্রথম যখন বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করে যে আমরা একটা অনলাইন পেমেন্ট গেটওয়ে আনবো বা আমরা বাংলাদেশে অনলাইনে পেমেন্ট করব, এরকম একটা চিন্তা যখন শুরু হয় ঠিক তখনই এসএসএল ওয়্যারলেস থেকে আমরা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করি। এবং খুব মজার একটা জিনিস হচ্ছে, এটা না বললেই না, এটা হয়তো আমার স্লাইডের পরের দিকে আসবে, বাট আমি প্রথমে বলে নিই যে এই যে পেমেন্ট গেটওয়ের ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনটা বাংলাদেশে এর আগে হয় নাই। এরকম একটা সময় যখন আমরা 2010-এ করছিলাম তখন আমাদের হাতে বাংলাদেশে কোনো এক্সাম্পল ছিল না, এবং কয়েকজন মিলে আমরা চিন্তা করলাম যে না আমাদের করতে হবে। আমাদের টাইম লাইন ছিল 3 দিন। 3 দিন আগে আমরা জেনেছি যে 3 দিন পরে এটা উদ্বোধন হবে এবং 3 দিনের মধ্যে আমাদের এটা করতে হয়েছে। সো অর্গানাইজেশনে, এবং আলহামদুলিল্লাহ উই ডিড দ্যাট। সো অর্গানাইজেশনে এইটা হচ্ছে একটা স্পিড যে আপনার ক্যারিয়ারে আপনি আসলে যে কোনো জিনিসকে কিভাবে দেখবেন, যেহেতু এটা আসলে প্রসঙ্গক্রমে এই সাবজেক্টটার সাথে অনেক বেশি রিলেটেড, এই জন্য আমি শেয়ার করলাম। আমি হয়তো পরবর্তীতে আরেকটু ডিটেলে বলবো। সো
দেখেন মানে এইটা কিন্তু আমি যদি বলি যে আমার ক্যারিয়ারে আমি একটা কিছু অ্যাচিভ করতে চেয়েছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ আই ওয়াজ দ্য লিড অফ দ্যাট টিম। সো এবং আমরা একটা কিছু অ্যাচিভ করতে চেয়েছি, এবং বাংলাদেশের ইকোনমিতে যদি এখন দেখি, ই কমার্স ইন্ডাস্ট্রিতে অ্যাটলিস্ট 80 to 90%, 80 to 85% of payments is done through the SSL Commerce Payment Gateway. এবং আমি যখন ওখানে কন্ট্রিবিউট করছি, আলটিমেটলি কিন্তু আই এম কন্ট্রিবিউটিং টু দ্য কান্ট্রি। যে কথাটা আমি আসলে প্রথমে বলে শুরু করলাম, যে আমাদের আসলে যে কোনো কন্ট্রিবিউশন এটা পরবর্তীতে আমাদের দেশের জন্য কাজ করার জায়গাটাকেও উদ্বুদ্ধ করবে। তখন আসলে আমি ডেভেলপ করবো, অ্যাজ ওয়েল অ্যাজ অর্গানাইজেশন ডেভেলপ করবে, কান্ট্রি ডেভেলপ করবে। এবং আলহামদুলিল্লাহ আজকে আমার কথা আপনারা শুনেছেন, আই এম ভেরি মাচ ফরচুনেট। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আজকে শুনছেন, বাট আই হোপ যে তাদের কথা আরো বড় প্ল্যাটফর্মে অনেক লোকের সামনে, আরো অনেক বেশি লোকের সামনে আপনাদের মধ্যে থেকে কেউ একজন একসময় দাঁড়িয়ে বলবে তার ক্যারিয়ার এক্সপেরিয়েন্সটা, বা সে গাইড করবে যে পরবর্তীতে আমরা কোন জায়গাটায় যেতে পারি। সো আমি আসলে এই জিনিসগুলোকে একটু তিনটা ভাগে আসলে ভাগ করেছি। ফার্স্ট ওয়ান হচ্ছে যে আই ওয়ান্ট টু শেয়ার উইথ মাই নলেজ অ্যান্ড এক্সপেরিয়েন্স সো ফার ইন মাই ক্যারিয়ার এডুকেশন। একটু ছোট করে আমি আসলে বলার চেষ্টা করব যে আমার সম্পর্কে। অ্যান্ড দেন হচ্ছে যে আপনাদের যেহেতু there is a multiple field of study আছে, এই জায়গাটা আসলে কি কি অপরচুনিটি আছে, যেহেতু এই অর্গানাইজিংটা সম্ভবত কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে, আমি এই জন্য আসলে ফোকাস করার চেষ্টা করেছি আসলে টেকনোলজি পার্টটাকে, ফিল্ডগুলোর অ্যানালাইসিসে। অ্যান্ড দেন হচ্ছে যে সাকসেসফুল ক্যারিয়ারের জন্য আসলে আমাদের কি দরকার। সো আমি যদি একটু আমার কথা বলি, আমি যেটা বলেছি অলরেডি যে আমরা আসলে শুরু করেছিলাম, আমি কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েশন করেছি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে। ওখান থেকে কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন করে ওখানে আলহামদুলিল্লাহ আই ওয়াজ মানে আই গট দ্য গোল্ড মেডেল দেয়ার, ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম ওখানে। আর আমাদের ওই যে ওখানে যখন আমি সাউথ ইস্টে পড়াশোনা করি, তখন আসলে কয়েকটা জিনিসকে আমি একটু উল্লেখ করতে চাই। যে আমার যখন গ্রাজুয়েশনটা আমি শেষ করি, তখন ওখানে আমি একজন স্যারের কথা না বললেই না, সেটা হচ্ছে শাহরিয়ার মঞ্জুর স্যার। আপনারা হয়তো অনেকেই চেনেন। উনি এসিএম এর কন্টেস্টে, মানে একদম যদি কি বলবো, যে একজন মানুষের কথা যদি এসিএম এর কন্টেস্টের কথা বাংলাদেশে বলা হয়, তাহলে স্যারের কথা আসবে, শাহরিয়ার মঞ্জুর স্যারের কথা। ওখানে যখন সাউথ ইস্টে আমি গেলাম, আমি জয়েন করার পরে, মানে যখন আমি পড়াশোনা করছি, তখন ওখানে প্রোগ্রামিং কন্টেস্টের একটা বড় মানে কি বলবো কন্ট্রিবিউশন আমি দেখেছি ওখানে। যে যারা ওখানে বিভিন্ন প্রবলেম সলভিং নিয়ে, বিভিন্ন কন্টেস্টের প্রবলেমগুলো নিয়ে অনেক বেশি আলোচনা হয়। তখন তো আমরা মাত্র শুরু করেছি, তখন আসলে প্রোগ্রামিং কন্টেস্ট কি এত যে ভালো করে জানতাম তা না। বাট তখন যেটা চেষ্টা করলাম, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে একটু কন্ট্রিবিউট করতে হবে। সো ওই প্রোগ্রামিং ওই যে কন্টেস্টগুলো, তখন আসলে আমরা জানলাম যে ইউভিএ তে প্রবলেম সাবমিট করা যায়, সাবমিট করলে একটা রেজাল্ট আসে। তার মানে কিন্তু তখন থেকে যখন আপনি আসলে একটা প্রবলেম অন্য কোথাও সাবমিট করছেন এবং সেটা অ্যাকসেপ্ট হচ্ছে, তার মানে ইউ আর গেইনিং, বা আপনার একটা জাজমেন্ট, একটা ভালো লাগা তৈরি হয়। এবং এই কাজটা যদি স্টুডেন্ট লাইফে ভালো লাগা তৈরি করতে পারে, তাহলে কিন্তু আপনি একটা নতুন কিছু তৈরি করা, নতুন একটা রিকগনিশনের দিকে আপনি এক ধাপে এগিয়ে গেলেন। সো আমি কন্টেস্ট করেছি, আমি বলবো না আমি অনেক ভালো কন্টেস্টেন্ট ছিলাম বা অনেকের তুলনায়, বাট কন্টেস্ট করেছি বেশ কিছু কন্টেস্ট, এবং কন্টেস্টের যে রেজাল্টগুলো, দুটাতে আসলে রিজিওনাল কন্টেস্টে 7th প্লেস ছিল ফ্রম সাউথ ইস্ট থেকে আমাদের। এছাড়া অনেকগুলো কন্টেস্টে আমি পার্টিসিপেট, এবং সবসময়ের জন্য আসলে কন্টেস্টেডটা এরকম হয়ে গিয়েছিল যে প্রোগ্রামিং প্রবলেমগুলো পড়ায় স্টুডেন্ট লাইফে, যে একসময় মনে হতো কি যে আমরা ঘুমাতে ঘুমাতে হয়তো প্রবলেমটা সলিউশনটা দেখছি। এই কথাটা বলার কারণটা হচ্ছে, আপনারা যারা স্টুডেন্ট, আপনারা এখন স্টুডেন্ট হয়ে আছেন, বাট এই প্রবলেমগুলো কিন্তু সেট করা হয় হচ্ছে রিয়েল লাইফ থেকে, যেগুলো আসলে পরবর্তীতে আপনারা যখন ক্যারিয়ারে ঢুকবেন, তখন কিন্তু এই এডুকেশনটা আপনাকে একটা বড় সুযোগ দেয়। এবং আমি আমার কন্ট্রিবিউশনের কথা বলি, যে আমি যখন এখানে এসিএম এ একটু করে ভালো করছি বা প্রবলেম কিছুটা সলভ করতে পারছি, আলটিমেটলি আমি যখন 4th সেমিস্টার, মানে 4th সেমিস্টারে, তখন থেকে কিন্তু আমি, মানে আমার যেটা সুযোগ হয়েছিল, আমি একটা কোম্পানিতে পার্ট টাইম কাজ করতাম।
এবং কাজ করাটা আসলে খুব বড় বিষয় না যে কাজ করতে পারছি বা এটা। আমার আসলে তখন থেকে একটু টার্গেট ছিল যে আলটিমেটলি রিয়েল ওয়ার্ল্ডে কোথায় কি কাজ হয়, কোথায় ইমপ্লিমেন্টেশনস গুলো কিভাবে হয়, সেই জায়গাটাকে যদি কোনোভাবে এখানে নিয়ে আসা যায়। তো যেটা আসলে এখন পর্যন্ত আমার ক্যারিয়ারে একটা বড় কন্ট্রিবিউশন হয়ে আছে। যে আমি যদি ওই সময় আসলে শুরু না করতাম তাহলে দেখা যেত যে হয়তো বা আমার যেটা সুবিধা হয়েছে যে যখন আমি পড়াশোনা শেষ করেছি, যেটা স্যার ওই যে আপনাদেরকে প্রথমেই বলছিলেন যে আপনাদের গোলটাকে ঠিক করতে হবে। আমি যখন পড়াশোনা শেষ করেছি আলহামদুলিল্লাহ আমি একদিনের জন্য আসলে কখনো নর্মালি মানে যেটাকে বলা হচ্ছে যে বেকার লাইফ, এরকম কোনো কিছু আমি ফেস করি নাই। কারণ আমি যখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তখন থেকে আমি আলটিমেটলি আসলে একটা অর্গানাইজেশনের সাথে কষ্ট হয়েছে, একটু বেশি হয়তো নিজের সময়টাকে একটু ভালোভাবে ম্যানেজ করতে হয়েছে, বাট সেটা কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ। যে আমার পরবর্তীতে যখন আমি আসলে আমি একটা কোম্পানিতে যখন প্রফেশনাল কাজ শুরু করলাম বা রেগুলার এমপ্লয়ি হিসেবে কাজ শুরু করলাম, তখন কিন্তু আই হ্যাভ সাম অফ দ্য এক্সপেরিয়েন্স। এবং এটাতে যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে যে আমি যখন যে কোনো জায়গাতেই যখন সিভি দিতাম আই গট কল। আমার এরকম খুব কম হয়েছে আলহামদুলিল্লাহ যে আল্লাহর অশেষ রহমত যে আমি ম্যাক্সিমাম টাইমে আমার মনে করেন না যে আমার খুব বেশি মিস হয়েছে যে আমাকে ইন্টারভিউ কল করেনি। এটা কিন্তু আপনাদের একটা বড় অ্যাচিভমেন্ট। এখন দেখবেন যে হ্যাঁ একটা সিভি কোথাও ড্রপ করছে, কল করছে, নিজের কনফিডেন্স এমনি বেড়ে যাবে। সো আমার মানে বাসায় অনেকে বলতো যে মানে আমি যে ও তো এমনি মোটা মানুষ, আরো হচ্ছে যে এইটা আরো বেশি ফুলে যায়। সো এটা কিন্তু একটা বড় জিনিস যে নিজের একটা কনফিডেন্স গ্রো করে। তখন আপনি যখন ইন্টারভিউ ফেস করবেন তখনও আপনি একটা কনফিডেন্স পেয়ে যাবেন এই জায়গাটাতে। আমার যদি এক্সপেরিয়েন্সের কথা আমি অলরেডি অনেকটুকুই বলেছি যে আমাদের আসলে ফিনটেকে বা পেমেন্ট ইন্ডাস্ট্রিতে অনেক বেশি কাজ করা হয়েছে লাস্ট। আমার এবার যদি একদম প্রফেশনাল ক্যারিয়ারের কথা বলি তাহলে আসলে 13 বছর যাচ্ছে এখন আমার। 13 বছর ধরে আমি এই রেগুলার এমপ্লয়ি হিসেবে কাজ করছি, বা তার আগে আবার 2 বছর কাজ করেছি পার্ট টাইমার হিসেবে বা বিভিন্ন ফ্রিল্যান্সিং করার চেষ্টা করেছি। এই কাজগুলো একজনকে খুব প্রিপেয়ার হতে সাহায্য করে। যে আপনি যখন আসলে একটা ইন্ডাস্ট্রিতে ঢুকছেন তখন আসলে ইউ আর এ প্রিপেয়ার রিসোর্স, প্রিপেয়ার ট্যালেন্ট, যাকে আসলে নেয়ার জন্য যারা আমরা বিভিন্ন অর্গানাইজেশনে আছি আমরা আসলে বসে আছি যে একটা প্রিপেয়ার রিসোর্সকে যদি আমরা নিতে পারি, একটা প্রিপেয়ার জায়গাটাকে নিতে পারি। তো এই জায়গাটার কথা আমি একটু উল্লেখ করবো যে এটা আসলে স্টুডেন্ট লাইফ থেকে বা আপনি যখন আসলে ইউনিভার্সিটিতে পড়ছেন একটা সাবজেক্ট যেহেতু আপনার জন্য ঠিক হয়ে গেছে, সো এখন থেকেই যদি এই কাজটাকে একটু শুরু করা যায়। সো দ্যাটস অল অ্যাবাউট মি। আর একটু যেটা আমি বললাম যে আমি বের হয়েছি আসলে ইউনিভার্সিটি থেকে 2007-এর লাস্টে একদম ডিসেম্বরের দিকে সম্ভবত আমি বের হই। বাট আমি 2006 থেকে প্রো স্টাফার্স এলএলসিতে ওখানে কাজ করতাম। যেটা বললাম যে ওখানে বেশ কিছু মডিউল ডেভেলপ করেছি, যে মডিউলগুলো, এবং ওখানে পার্ট টাইম কাজ করতাম। আমার প্রথম দিকে ছিল আসলে আমার উইকলি 30 আওয়ার্স দিতে হতো ওখানে। সো এটা ইউনিভার্সিটি করে একটু ডিফিকাল্ট, বাট এটাও হয়েছে যে আমি ইভেনচুয়ালি এরকম হয়েছে যে আমি নিজে গিয়ে অফিসের তালা খুলে অফিসে কাজ করা শুরু করেছি। আবার এরকম হয়েছে আমি একা অফিসে ছিলাম রাত 9টা, 9:30, 10টা পর্যন্ত, তারপরে এসেছি। এইটা যে আসলে আপনাকে ফিনান্সিয়াল বেনিফিট দিচ্ছে তা না, ওখানে তখন আসলে আমাকে অনেক টাকা স্যালারি দিয়েছে এরকমও না, বাট এইটা আমাকে একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। সো হুইচ উইল হেল্প মি টু বিল্ড, যে হেল্প মি টু গ্রো। এই কাজটা করেছিলাম। এরপরে 2007-এ আমি কমিউনিকেশন 2 একটা অর্গানাইজেশন ছিল, ওদের ওখানে অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করি। ওখানে আসলে বেসিক্যালি ওরা কাজ করতো বিভিন্ন টেলিকম অপারেটরের সাথে। ওই জায়গাটাতে আমি কিছুদিন ছিলাম, ওখানে অবশ্য বেশি দিন কাজ করিনি, ওখানে 3 মাসের মতো ছিলাম। তারপরেই আসলে আই শিফট টু এসএসএল ওয়্যারলেস। এবং ওই জায়গাটাতে এই জায়গাটার কথা একটু না বললেই না, আমি যখন কমিউনিকেশন 2-তে কাজ করি তখন আসলে আমার কাছে একটা সময় একটা ফিলিংস আসে, খুব বেশি দিন আমি কাজ করিনি, বাট ওখানে যেটা হচ্ছিল যে তারা ডেভেলপমেন্টের, আমি যেহেতু আমার একটু শখ ছিল, আমি কোডিং করতে খুব পছন্দ করতাম, স্টিল নাও করি, বাট এখন আসলে কোডিং করতে কেউ দেয় না। আমার অফিসে যে আমার টিম মেম্বাররা আছে তাদের ধারণা হচ্ছে যে তারা আমার থেকে অনেক ভালো কোড করতে পারে, এই জন্য আমাকে কোড করতে দেয় না। সো এটা এই কথাটা না বললেই না, বাট আমার কোড করতে খুব ভালো লাগে এবং লাগতো। সো ওইখানে যখন আমি কাজ করি তখন দেখা যাচ্ছে যে ওই কোম্পানিটার বিজনেস ফোকাসটা ডেভেলপমেন্টের থেকে আইএসপি বা এই জায়গাগুলোতে অনেক বেশি চলে যায়। তো যখন এই আইএসপি বা এই জায়গাগুলোতে বেশি চলে যায় তখন মাত্র ব্রডব্যান্ড চালু হচ্ছে বাংলাদেশে,
বেশ কিছু তখন তো মানে আমি জানি আজকে অনেকের হয়তো তখন মাত্র হাঁটি হাঁটি পা পা করে জীবন শুরু হয়েছে, বাট আমাদের মানে বা একটু একটু করে স্কুলে যাচ্ছিলেন আপনারা হয়তো তখন, বাট ওই সময়টায় তখন ওখানে পেলাম যখন যে এখন তো আসলে সবারই 20 Mbps এর লাইন, 30 Mbps এর লাইন, বাট তখন কিন্তু এরকম ছিল না। তখন মানুষ ইউজ করতে হচ্ছে 16 কিলোবিট বা হচ্ছে যে 256 কিলোবিট, আর এটাতেই অনেক বেশি স্পিড। তো ওখানে যখন হলো যে ওখানে আমি পেলাম হচ্ছে যে অফিসের মধ্যে হচ্ছে 12 Mbps, আই ক্যান স্টিল রিমেম্বার, তারা 12 Mbps নিয়েছিল পুরো একটা নেশন ওয়াইড আইএসপি চালানোর জন্য। তার নেশন ওয়াইড একটা আইএসপি নামানোর একটা প্ল্যান ছিল। তো ওই স্পিডটা আমিও পেয়েছি ওখানে বসে। আসলে একটা সময় দেখলাম যে ওখানে আপনার আমি কাজের থেকে অনেক বেশি আসলে মানে অন্য সাইটগুলোতে তখন মাত্র ইউটিউব এসছে, ইউটিউবে বসে থাকি, বিভিন্ন মুভি দেখি, মানে আমি আজকে বলছি আর কি এখানে যে আমি বিভিন্ন মুভি দেখছি। তখন হঠাৎ করে মনে হলো যে আমার আসলে সময়টা চলে যাচ্ছে, সময়টা মনে হয় আমি নষ্ট করে ফেলছি। অ্যান্ড দেন আমি অ্যাপ্লাই করলাম এসএসএল ওয়্যারলেসে। এসএসএল ওয়্যারলেস আমাকে ডাকলো যে একটা ইন্টারভিউ হলো, ইন্টারভিউতে যাই হোক ইন্টারভিউটা মোটামুটি ভালো হয়েছিল। ওনারা পরের দিন ওখানে কয়েকজন সিনিয়র মেম্বার ছিলেন আমার, যারা স্টিল নাও আমার সাথে কাজ করছেন, যেমন আমাদের সিটিও রেদন ভাই ছিলেন, আমার এক্স আরেকজন আমাদের আইটি হেড ছিলেন সুমন ভাই, উনি ছিলেন ইন্টারভিউতে, এরকম আরো টিম মেম্বারটা ছিলেন। তো তাদের ইন্টারভিউর পরে তখন আমাকে যখন ওখান থেকে ডাকলো, আমার কাছে মনে হয়েছে যে আই নিড টু শিফট ইমিডিয়েট বেসিস। এবং আপনাদেরকে এখন বলি যে আমি যে স্যালারিটা আসলে ইয়েতে পেতাম, কমিউনিকেশন টুতে পেতাম, আমি সেম স্যালারিতে আসলে এসএসএল ওয়্যারলেসে জয়েন। আমি একবারও চিন্তা করি নাই যে আমাকে মানে আমার তো একটা এক্সপিরিয়েন্স আছে একটু বাড়াতে হবে, এরকম কোনো কিছু চিন্তা। আমার কাছে মনে হয়েছে যে আমাকে কাজ করতে হবে। এই কাজটা আসলে যেখানে আমি কমিউনিকেশন টুতে আমার ওই পরিমাণ সি টুতে আমার কমিউনিকেশনের এই পরিমাণ ক্যাপাসিটি তখন ছিল না যে আমি কাজ করার সুযোগ পাচ্ছি। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি আপনাকে আগে গোলটাকে দেখতে হবে যে আমি কোডিং করতে পছন্দ করি, ওখানে আমার আইএসপি নিয়ে আমি যদি ক্যারিয়ার করতাম তাহলে হয়তো ওইটা দ্যাট ওয়াজ ওকে। বাট আমি কিন্তু আসলে কোডিং নিয়ে কাজ করতে চেয়েছি এবং আমার জন্য কোড করতে ভালো লাগে, আমাকে ডেভেলপমেন্ট করতে ভালো লাগে। সো আমি ওইটার জন্য আই লেফট কমিউনিকেশন টু অ্যান্ড জয়েন ইন এসএসএল ওয়্যারলেস। এবং আমি ওখানে আমার 4 মাসের মতো মনে হয় ছিলাম, 4 মাসের মতো ওখানে ছিলাম। দেন এসএসএল ওয়্যারলেসে জার্নিটা শুরু হয় এবং এসএসএল ওয়্যারলেসে আলহামদুলিল্লাহ আমার প্রথম থেকেই আসলে বেশ কিছু নতুন কাজ করার সুযোগ হয়, যে কাজগুলো আসলে আগে কখনো করা হয়নি। যেমন আপনাদেরকে একটা এক্সাম্পল বলে, আমার প্রথম যে প্রজেক্টটা ছিল, এবং আরেকটা মজার জিনিস বলি যে আমি যখন এসএসএল ওয়্যারলেসে অ্যাপ্লাই করি তখন এসএসএল ওয়্যারলেসের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে সি শার্প, আপনারা অনেকেই জানেন সি শার্প, বাট আই ইউজ টু ওয়ার্ক অন জাভা। এবং আমি সি শার্প তেমন পারতাম না, মানে পারতাম না আমি আগে কখনো দেখিনি। আমি সি প্লাস প্লাসে কাজ করেছি, সি শার্পে কাজ করেছি, সরি জাভাতে কাজ করেছি। বাট আমি যখন এসএসএল ওয়্যারলেসের ইন্টারভিউ দেই, এসএসএল ওয়্যারলেস চাইছে হচ্ছে যে সি শার্প। বাট আমি ওই চ্যালেঞ্জটা নিয়েছিলাম যে ঠিক আছে আমি সি শার্পের ইন্টারভিউটা দিয়ে আছি, এবং অবভিয়াসলি ইন্টারভিউতে নিয়ে হতো লজিক্যালি কোশ্চেনগুলো করেছে এবং এই জন্য তাদের ভালো লেগেছে। আমার কিন্তু এখানে এসে সি শার্পে আসলে প্রথম কাজ করতে হয়। এবং আমরা প্রথম অ্যাপ্লিকেশন যেটা ডেভেলপ করি সেটা আসলে ছিল ডিসেন্ট্রালাইজ ব্যাংকিং এর একটা অ্যাপ্লিকেশন। যে আপনার এখন যেমন সেন্ট্রালাইজ একটা ব্যাংকিং সার্ভার থাকে, একটা ব্যাংকিং আপনারা হয়তো অনেকেই জানেন সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ। ডিসেন্ট্রালাইজ হচ্ছে আগের ডেটাগুলো ব্রাঞ্চ কেন্দ্রিক ছিল, প্রত্যেকটা ব্রাঞ্চে ডেটা থাকতো, কমন কোনো জায়গায় ডেটাটা থাকতো না। সো এবং তাদের মধ্যে কোনো ইন্টারলিঙ্ক ছিল না, যে আমরা এখন যেমন এপিআই গুলো অ্যাভেলেবল, তখন এপিআই অ্যাভেলেবল ছিল না এরকম ভাবে। সো আমার প্রথমেই কাজ করে যে এরকম কিছু একটা তৈরি করা যায় কিনা, আমি বললাম ঠিক আছে দেখি। অ্যান্ড দেন আমরা ওটা করলাম। দেন আমরা 2009-এ আমরা একটা মোবাইল টিভি তো লঞ্চ করেছিলাম, যদিও পরবর্তীতে তখন আসলে ইন্টারনেট স্পিড বা এরকম কিছুর জন্য এটা ওই রকম ভাবে যায় না। এখন যেমন স্ট্রিমিং অনেক সফটওয়্যার আছে, তখন সফটওয়্যার ছিল না, বাট আমরা ওগুলোকে তৈরি করেছিলাম। এইটার কারণে আমি যদি বলি এখানে আমি যেমন আমার গ্রোথটা দেখিয়েছি, বাট এই গ্রোথটার মাঝে কিন্তু আরো কিছু গ্রোথ আছে। আমি যদি বলি আমার এই 13 বছরে এসএসএল ওয়্যারলেস থেকে আই গট এ হিউজ মানে কি বলবো যে অ্যাকনলেজমেন্ট। এবং যেটা হয়েছে যে তারা
আমার এর মধ্যে আমি হিসাব জানি না, হয়তো 8টা-9টার মতো একটা প্রমোশন আমি পেয়েছি, আমাকে অ্যাচিভ করতে সুবিধা হয়েছে। এবং এইটার জন্য আমি বলবো যে আগের কথাগুলোর সাথে আমি জাস্ট রিলেট করে আপনাদেরকে বলছি, আমি আসলে এই কথাগুলো বলছি যাতে আসলে আপনারা আপনাদের মতো করে আপনাদের জায়গাটাকে চিন্তা করতে পারেন। এই জার্নিটা, যে আজকের এই জায়গাটায় আসা, বা আলহামদুলিল্লাহ এই যে স্যাররা বললেন বা এই আবুজর ভাই আসছেন, আমার কথা শুনে আই এম রিয়েলি মানে অনার। সো এই সময়টা আমার কাছে মনে হচ্ছে যে ওই যে আগের সময়টাকে আমি একটু কাজে লাগিয়েছিলাম, আর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই জায়গাটার আসার তৌফিক দিয়েছেন, আসতে পেরেছি। সো অলরেডি আমি এই কথাগুলো আপনাদেরকে বলেছি, এই জন্য আমি এটাকে আর নতুন করে নিয়ে আসি না। আমরা এখন যেমন রিসেন্টলি একটা কাজের কথা বলতে পারি, যেটা হচ্ছে যে কিউআর পেমেন্ট। এই কিউআর পেমেন্টটাও আসলে বাংলাদেশে খুবই নিউ একটা কনসেপ্ট। আপনারা এখন অনেকখানে এটা না বললেই না, আমি আসলে জাস্ট একটু এটা বলছি যে কারণ সো দ্যাট ইউ ক্যান রিলেট। অনলাইন পেমেন্ট গেটওয়ে একবার যেমন ছিল যে এটা 2010 সালে প্রথম শুরু হয় এবং আমরা প্রথম শুরু করি। দেন হচ্ছে কিউআর পেমেন্টটা আপনারা দেখেছেন যে আমি কিছু এমএফএস আছে, লাইক আমি উদাহরণ বলছি বিকাশ, নগদ, রকেট, এদের দেখবেন যে একটা কিউআর থাকে, ওই কিউআরে গিয়ে ওই বিকাশ দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন অথবা নগদ দিয়ে পেমেন্ট করতে পারেন, এরকম একটা বিষয়। বাট আমরা যেটা করেছি সেটাকে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল কিউআর। মানে আপনার এখন যে কোনো একটা ব্যাংকের অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশন দিয়ে আপনি একটা কিউআর দিয়ে, আগে কি হতো দোকানের মধ্যে, এখনো দেখবেন আপনার দোকানে 5-6টা পজ মেশিন থাকে, 5-6টা কিউআর কোড থাকে। কিউআর কোড তো আমরা সবাই জানি, আমি এই জন্য আসলে দেখাচ্ছি না, এখন সবই আসলে আমরা দেখছি। সো কিন্তু এই কিউআর কোডটা আমরা যেটা করছি, যেটাকে বলা হচ্ছে বাংলা কিউআর, আপনারা হয়তো নাম শুনেছেন বা গুগল করলে দেখতে পারবেন যে বাংলা কিউআরটা হচ্ছে ফার্স্ট আমরা ইমপ্লিমেন্ট করলাম বাংলাদেশে, আদার দেন ব্যাংক প্লাস ব্যাংকের জায়গা থেকে। এবং এই কিউআরটা কিন্তু ভবিষ্যতে এই একটা কিউআরই থাকছে অ্যাটলিস্ট কিছুদিন পরবর্তীতে। এবং বাংলাদেশ ব্যাংক যেমন এটাকে আলাদাভাবে একটা রেগুলেশন দিয়েছে বাংলা কিউআর এর উপরে, যে কিউআরটার মাধ্যমে আসলে যে কোনো ব্যাংক থেকে, যে কোনো খান থেকে, আপনার মুদি দোকান থেকে শুরু করে, রিক্সাওয়ালা থেকে শুরু করে, সিএনজি ওয়ালা থেকে শুরু করে সবখানে আসলে পেমেন্ট করা যাবে। স্পেসিফিক কোনো, মানে আমার এখানে বিকাশের কিউআর আছে, সো বিকাশ ছাড়া আমি পেমেন্ট করতে পারবো না, বা নগদের কিউআর আছে, নগদ ছাড়া আমি পেমেন্ট করতে পারবো না, বা রকেটের কিউআর আছে, রকেট ছাড়া আমি পেমেন্ট করতে পারবো না। এই অংশটা কিন্তু এই অংশটা থেকে সরে যাচ্ছে। এন্ড উই আর দ্য ফার্স্ট ওয়ান যে যারা আমরা এটা নিয়ে কাজ করছি। আমাদের সাথে যেমন আপনাদের জন্য জাস্ট বলতে পারি যে আমরা স্টিল ইউ থিঙ্ক ইউ শুড বি প্রাউড যে আমরা একটা সময় বাংলাদেশে কিন্তু এই যে আপনারা হয়তো রিসেন্ট একটা নিউজ দেখেছেন যে বাংলাদেশে গুগল এবং অ্যামাজন তাদের অফিসে রেজিস্ট্রেশন করেছে। বাইরের কিন্তু অনেক অর্গানাইজেশন, এগুলো গুগল এবং ইয়ের নাম আমরা হয়তো অনেক বেশি ভাবে জানি, এই জন্য এটার কথা আসছে। আমরা কিন্তু আরো কিছু জায়গা আছে, যেমন পেমেন্টের জন্য আমরা ভিসা, মাস্টার কার্ড, ইউনিয়ন পে, এমএক্স, এগুলোর নাম হয়তো আমরা অনেকে জানি। যারা ক্রেডিট কার্ড ইউজ করেন ওখানে দেখবেন ভিসা লেখা থাকে। আমরা বিভিন্ন খেলাতে দেখি ভিসা, মাস্টার কার্ড, এগুলো দেখি। মাস্টার কার্ড, ভিসাও কিন্তু বাংলাদেশে অফিস করেছে এবং রিসেন্টলি তারা বাংলাদেশে অফিস অপারেট করছে। These are also a very good place to work. They are all international payment scheme. এবং তারা ওই ইন্টারন্যাশনাল, ওই গুগল যেরকম আমাদের অনলাইন বা এই জায়গাটাতে একটা বড় জায়ান্ট, ভিসা, মাস্টার কার্ড, ইউনিয়ন পে, এরাও কিন্তু তাদের জায়গাগুলোতে একটা বড় বড় জায়ান্ট। এদের কিন্তু সমস্ত অফিস এখন বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশে অপারেশন করছে। এবং আরো একটা জিনিস আপনাদেরকে বলি যে আমরা ডিরেক্টলি এখন ওদের সাথে কাজ করতে পারি। আগে কিন্তু আমাদের সফটওয়্যার বা আমাদের বানানো জিনিসগুলো ডিরেক্টলি এই স্কিমগুলোর সাথে, এই পেমেন্ট চ্যানেলগুলোর সাথে ডিরেক্টলি কাজ করতে পারতো না। তাদের যেটা করতে হতো সেটা হচ্ছে ভায়া হয়ে যেতে হতো অন্য একটা ব্যাংকের মাধ্যমে, অন্য একটা ইন্টারন্যাশনাল সফটওয়্যার হিসেবে, তারপর তাদের সাথে কানেক্ট করতে হতো। এখন কিন্তু আমরা নিজেরা এগুলো করছি। বাংলাদেশে নট অনলি এসএসএল ওয়্যারলেস, আরো অনেক অর্গানাইজেশন এরকম ভাবে কাজ করছে যারা আসলে ডিরেক্টলি ভিসা, মাস্টার কার্ড এদের সাথে কাজ করতে পারছে। এবং আমরা ডিজিটাল ব্যাংকিং নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। যেমন একটা সময় যেটা হয়েছিল যে বাংলাদেশে যখন প্রথম এমএফএস শুরু হয়, মানে মোবাইল ব্যাংকিং গুলো শুরু হয়, তাদের কিন্তু কারো সলিউশন, বাংলাদেশি সলিউশন ছিল না। তারা বিভিন্ন জায়গা থেকে সলিউশন নিয়ে আসতো, বাইরে থেকে সলিউশন নিয়ে আসতো এবং নিয়ে এসে এখানে কাস্টমাইজ করতে, এখানে ইউজ করতো। এখনো হয়তো অনেকে করে, বাট আমি আপনাকে বলতে পারি, এক্সকিউজ মি,
আমরা প্রথম এসএসএল ওয়্যারলেস যে আমরা প্রথম দিকে আমরা আমাদের সলিউশনটা বাইরে বিক্রি করেছি। আমাদের একটা সলিউশন কুর্দিস্তানে চলেছে এবং চলছে, স্টিল নাও চলছে। আমরা বাইরে অনেকগুলো জায়গাতে এই সলিউশনটা দিচ্ছি এবং বাংলাদেশে এসএসএল ওয়্যারলেস সহ আরো অনেক অর্গানাইজেশন আছে যারা আসলে বিভিন্ন ব্যাংকের এখন যে ব্যাংকিং অ্যাপগুলো হয় এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমাদের ছেলেরা তৈরি করছে, বাংলাদেশি ছেলেরা তৈরি করছে, যেখানে আসলে কিছুদিন পরে আপনারা অ্যাড হবেন। সো দেয়ার ইজ এ হিউজ অপরচুনিটি টু ওয়ার্ক। এবং আমাদের এখন একটা সময় ছিল যে বাংলাদেশে গতানুগতিক কাজ ছাড়া কোনো কাজ করা হতো না, বাট বাংলাদেশ কিন্তু অনেক বেশি ইনোভেটিভ এখন হয়ে গেছে। বাংলাদেশ যে কোনো জিনিস, যে কোনো ডিজিটাল সার্ভিসকে যেভাবে বাংলাদেশ একসেপ্ট করে, অন্যান্য দেশ কিন্তু এইভাবে একসেপ্ট করে বা এই পরিমাণ জায়গায় নিয়ে যেতে পারে না। আমরা যেমন বিকাশ, নগদ বা রকেট, এমএফএস গুলোর কথা বলি, এরকম আরো অনেকে আছে। আইপে ছিল, আইপে মানে ওয়ালেট সিস্টেমের মধ্যে আইপে, দেন হচ্ছে আপনার ইউপে, এখন যেটা উপায় হয়ে গেছে। তো এই সবাই কিন্তু ট্রানজাকশনস বা এই জায়গাগুলো করছে। এই অ্যাপ্লিকেশনস গুলো কিন্তু একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশে ডেভেলপ করা। আগের মতো কিন্তু আর এখনকার ওই সিচুয়েশনটা নাই যে সবই আমি বাইরে থেকে নিয়ে আসবো। এবং বাইরে আবার এই যারা পার্টনার হিসেবে কাজ করছে বা ভেন্ডর হিসেবে কাজ করছে, তারা কিন্তু বাংলাদেশে অফিস তৈরি করে, বাংলাদেশে রিক্রুট করে, বাংলাদেশে তাদের আন্ডারেও কাজ করাচ্ছে। তো এটাও কিন্তু একটা পজিটিভ সাইড ফর আওয়ার কি বলবো যে গ্রোথ। আমরা যেভাবে টার্গেট করতে পারি এই জায়গাগুলোতেও কিন্তু আমাদের একটা টার্গেট করার অপশন আছে। সো আমি শুধুমাত্র আমার এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম যে এইটা থেকে আপনারা হয়তো আপনাদের মতো করে আপনাদের জায়গাটাকে একটু চিন্তা করতে পারবেন যে কোথায় আপনারা যেতে পারেন বা কিভাবে কাজ হতে পারে। সো এখন আমি জাস্ট যদি একটু ওভারঅল ইয়ের কথা বলি যে আপনারা যেগুলো নিয়ে কাজ করেন। আসসালামু আলাইকুম। সরি, কেউ কি কিছু বলছেন? জি স্যার, স্যার আমি নিউ জয়েনিং, মানে বিটেক। সরি, আমি বুঝতে পারলাম কিছু। স্যার আমি আপনার সাবজেক্টে বিটেক নিয়েছি, স্ট্যাটিস্টিক্স। আমাদের যত ধরনের প্রশ্ন আছে আশা করি সেশনটা শেষ হওয়ার পরে করলে ভালো হয়। হ্যাঁ, একটু অপেক্ষা করি আমরা। থ্যাংক ইউ। আচ্ছা, আমি অবশ্য শুনতেও পারি নাই, মানে কি কোশ্চেন করছে বুঝতে পারছিলাম না। এনিওয়ে আমরা স্লাইডের পরে উই উইল ডিসকাস ইনশাআল্লাহ। রাইট, আমরা একটু যদি পারি নোট করে রাখি, তারপরে অবশ্যই ফিরে আসবো কোয়েশ্চেনে। থ্যাংক ইউ সবাইকে। সো আমরা যদি আপনাদের যে ফিল্ডগুলো আছে, যে জায়গাটা আপনারা কাজ করছেন, এখন আপনারা অনেক সাবজেক্ট পড়েন, অনেক সাবজেক্টে আপনাদের কাজ করতে হয়, পড়তে হয়। সো আমি যেটা বলবো যে আসলে প্রত্যেকটা সাবজেক্টই আপনি যখন পড়ছেন তখন পড়েন, কোনো অসুবিধা নেই। যেমন আলটিমেটলি আমি যদি ডেটা স্ট্রাকচার যারা ভালো পারেন, যেমন আমি ওই যে প্রথমে বললাম আমার কাছে কোড করতে ভালো লাগতো, আমি নেটওয়ার্ক এখনো বুঝি না। এখনো আমার কাছে মনে হয় যে নেটওয়ার্কিং জিনিসগুলো আসলে আমি যদি আমার অফিসের কথা বলি, আমার অফিসে যারা যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আছেন বা নেটওয়ার্ক টিমটা যে লিড করেন, উনি এত কিছু কেমন করে জানেন, মানে আমি এখনো বুঝতে পারি না। বাট সো আপনাকে আসলে একটু চিন্তা করতে হবে আসলে যে কোন জায়গাটা আসলে কিভাবে আপনার ক্যারিয়ারে কোথায় যেতে পারেন। যেমন ডেটা স্ট্রাকচার এবং ডিজাইন প্যাটার্ন নিয়ে যারা পছন্দ করেন, আমরা ডেটা স্ট্রাকচার আই এম শিওর যে আপনাদের একটা সাবজেক্টই আছে, ডিজাইন প্যাটার্ন নিয়ে আপনারা সাবজেক্টও পড়াশোনা করতে পারেন, বা কারো যদি ইন্টারেস্ট থাকে যে ডিজাইন প্যাটার্ন নিয়ে কাজ করতে পারছেন, সো ইউ ক্যান সেট ইউর গোল টু বিকাম এ সিস্টেম আর্কিটেক্ট। যে আপনি কোডিং করবেন, একটা ডেভেলপমেন্টের জায়গা থেকে যেতে হবে, বাট ইউর গোল শুড বি দ্যাট দ্য সিস্টেম আর্কিটেক্ট, যে আপনি ওই জায়গাটাতে কাজ করবেন। কারণ ডেটা স্ট্রাকচার ভালো বুঝলে আপনি ডেটার প্রেজেন্টেশনটা ভালো বুঝবেন, আপনার ডেটাকে কত ইফিশিয়েন্টলি আসলে অর্গানাইজ করা যায় সেটাতে আপনি ভালো বুঝবেন। সো এটা কিন্তু আপনাকে হেল্প করবে টু গো টু বিকাম এ সিস্টেম আর্কিটেক্ট। সিস্টেম আর্কিটেক্ট কিন্তু একটা ভালো পজিশন ফর এ কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েটস, এটা একটা ভালো পজিশন। অনেকেই আছে যারা আসলে আপনারা যদি এখন যেমন আমাদের নেটওয়ার্কিং বা অনেক জায়গাতে অনেকগুলো ইউনিভার্সিটিতে আমি দেখেছি বা বিভিন্ন অনেকের কোর্সেও দেখেছি যে অনেকে আসলে এই ক্লায়েন্ট সার্ভার বেস কাজ করতে পছন্দ করেন, মাইক্রো সার্ভিস আর্কিটেকচার নিয়ে হয়তো অনেকের ইন্টারেস্ট আছে।
ফার্স্ট ইউ নিড টু ফাইন্ড আউট যে আপনার ইন্টারেস্টটা কোথায়। বাট প্রথমে কিন্তু আপনাকে সবকিছু দিতে হবে, ডাটা স্ট্রাকচার বাদ দিয়ে আপনার আপনি মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে কাজ করবেন, এটা কিন্তু হবে না। আপনার কিন্তু প্রথমে আসতে হবে আসলে যে আমার বেসিক সবগুলোর একটা বেসিক নলেজ নিয়ে, যে আমি যখন ক্লায়েন্ট সার্ভার বা হচ্ছে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার এগুলো নিয়ে যখন আমরা কাজ করছি, তখন আসলে আমার গোলটা থাকবে যে আমি সেক্ষেত্রে আসলে সলিউশন আর্কিটেক্ট হতে পারবো। আমরা এখন জানি যে প্রচুর পরিমাণে ক্লাউড বেস সার্ভিস আছে, আমরা যেমন AWS এর কথা বলতে পারি, GCP এর কথা বলতে পারি, Azure এর কথা বলতে পারি, IBM এর একটা আছে। সো देयर আর মাল্টিপল ওয়েজ, এবং এইগুলো কিন্তু দিন দিন বাড়ছে, মানুষ অনেক বেশি ক্লাউডের দিকে যাচ্ছে। সো আবার হচ্ছে যে আর্কিটেকচারাল আমার আসলে যে মাইক্রো সার্ভিস করার একটা কনসেপ্টের জায়গাটা আসবে। সো এই জায়গাগুলোতে যদি ইন্টারেস্ট থাকে, তাহলে আসলে যে আপনার জন্য অপেক্ষা করছে সলিউশন আর্কিটেকচার, এই লাইনটা আপনার জন্য ভালো হবে। সো আপনি যখন আপনার ক্যারিয়ার তৈরি করবেন বা আপনার পরবর্তী রিসোর্স পরবর্তীতে আপনি কোথায় যাবেন সেটাকে চিন্তা করবেন। হ্যাঁ, আমরা জানি না ভবিষ্যতে, তো আমরা জানি যে কোন দিকে যাবে, ফিল্ড ক্যান বি চেঞ্জ, একটা জায়গায় আরেকটা চলে আসতে পারে, বাট আমাদের একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং বা বেসিক জায়গাটা থাকতে হবে যে যেটা আসলে আমার যেটা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। সো এইখানে সলিউশন আর্কিটেকচার ইজ মানে এই জায়গাটাতে আপনি যেতে পারেন। অ্যালগরিদমস, আপনার অ্যালগরিদমস যদি আপনার ভালো লাগে, আপনাকে কিন্তু অ্যালগরিদমসের উপর সময় দিতে হবে, ম্যাথসের উপর সময় দিতে হবে। আপনাকে অ্যালগরিদমসের মধ্যে একটা জায়গাকে বেছে নিতে হবে যেটা আপনি খুব ভালো বোঝেন। হতে পারে আপনার গ্রাফ অ্যালগরিদম গুলো অনেক ভালো বোঝেন, হতে পারে আপনার হচ্ছে সার্চিং অ্যালগরিদম গুলো অনেক ভালো বোঝেন। মানে আপনাকে ইউ নিড টু ফাইন্ড আউট আপনি কি অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি গুলো আপনি অ্যানালাইসিস করতে পারেন কিনা, আপনি কি বেস্ট অ্যালগরিদম চুজটা করতে পারছেন কিনা। সেই জায়গাটা যদি ভালো হয়, তাহলে ইউ ক্যান বি দ্য ডেভেলপার, ইউ ক্যান বি দ্য প্রোগ্রামার বলে আপনি এটার পরে কিন্তু আরো অনেক কিছু আছে। আমি এখানে শুধুমাত্র প্রোগ্রামার বলেছি, বাট আপনারা এখন অনেক কিছু নাম শোনেন, যেমন লাইক হচ্ছে AI শুনেন, মেশিন লার্নিং শোনেন। এই যে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আসলে বেসড অন দে আর দ্য ডেভেলপার বা দে আর প্রোগ্রামার। তারা ওই জায়গাটা থেকে এই অ্যালগরিদমে যারা আছে তারা ওই জায়গাটাতে যেতে পারবে। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর নিয়ে আসলে আমি বলেছি অলরেডি, নেটওয়ার্কে যারা কাজ করেন, ডেটা ইজ এ ভেরি গুড কম্পোনেন্ট নাও ইজ। যে আমাদের এখন দেখবেন যে আমি শিওর যে আপনারা এখন জানেন যে আপনারা যখন ফেসবুকে, আমরা সবাই ফেসবুকে অনেক বেশি অ্যাক্টিভ থাকি বা ফেসবুকে থাকি, আপনারা দেখবেন যে আপনারা যেই জায়গাটায় আছেন, ফেসবুক কেমন করে যেন আপনাকে অ্যাডভার্টাইজমেন্টটা ওই জায়গা কেন্দ্রিক কিছু একটা দিচ্ছে। আপনি একটা কিছু নিয়ে চিন্তা করতেছেন, আপনি দেখছেন যে আপনি যেটা নিয়ে চিন্তা করেছেন ফেসবুকে কেন যেন ওই অ্যাডটাই সামনে চলে আসছে। এগুলো কিন্তু এভরিথিং ইজ এ ডেটা অ্যানালাইসিস। ডেটা অ্যানালাইসিস করে টার্গেট মার্কেট তৈরি করে তারা প্রমোশন করছে, মার্কেটিং প্ল্যান করছে। সো এই ডেটা অ্যানালাইসিসের জন্য একটা বড় সেগমেন্ট এখন ডিমান্ড তৈরি হয়েছে মার্কেটে। সো যারা ডেটাবেসে ভালো, যাদের ডেটাবেসে, বাট এইটা মানে এইটা না, যেমন একটা জিনিস আমি বলবো যে আপনার প্রথমে এখন ডেটার মধ্যে কি কি আছে, ডেটার মধ্যে AI আছে, ডেটার মধ্যে মেশিন লার্নিং আছে, ডেটার মধ্যে ডিপ লার্নিং আছে, এগুলো সবকিছু কিন্তু আছে। কিন্তু তাই বলে কিন্তু এটা না যে আপনাকে আসলে ওই ডেটার জায়গাটা নিয়ে কাজ করতে হবে। সো বাকি যেগুলো আছে আমি আর প্রত্যেকটা ডিটেইলে না যাচ্ছি না। আমি যেটা এখান থেকে বলতে চাই সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু লার্ন। আমি এখানে যতটুকু দিয়েছি এর বাইরেও আরো অনেকগুলো থাকতে পারে। ইভেনচুয়ালি এটাও হতে পারে যে আপনার গ্রাফিক্যাল কাজ করতে খুব ভালো লাগে, সো আপনি UI UX এর জায়গাটায় আপনি আপনার ক্যারিয়ার তৈরি করতে পারেন। UI UX অ্যানালিস্ট কিন্তু একটা ভালো পোস্ট, যদি ওইভাবে অ্যানালাইসিসের জায়গাটা তৈরি করা যায়। সো অনেকগুলো যখন হয়ে যাবে, আপনার অ্যাটলিস্ট যখন আপনার 2টা সেমিস্টার বাকি আছে, তখন আপনাকে যে কোনো একটা জায়গাকে সিলেক্ট করতে হবে যেই জায়গাটা নিয়ে আপনি কাজ করতে চান। এখানে 2টা জিনিস একটু ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে একটু ট্রেন্ড অ্যানালাইসিস করা, যে আপনারা যদি বিভিন্ন জব পোর্টালে ঢোকেন, যদি জব করার ইচ্ছা থাকে, তাহলে একটু দেখবেন যে আসলে কোন অংশটা বেশি চাচ্ছে আমার রিলেটেড। একটা হচ্ছে আমার পছন্দ কোনটা, সেটা আসলে মোস্ট প্রায়োরিটি পাবে, যেটাতে আমার কাজ করতে ভালো লাগে, এন্ড দেন হচ্ছে যে আমার ডিমান্ডটা কোনটাতে কাজ করছে। এই দুটাকে একটু কম্পেয়ার করে নিতে হবে, যে তাহলে আপনার জন্য আপনার ক্যারিয়ারে ভালো করতে অনেক বেশি সুবিধা দেবে। আমি বলবো আপনাদেরকে যে আপনারা জব সাইটগুলোতে যাবেন, আপনার ফ্রিল্যান্সিং সাইটগুলোতে যাবেন। আপনার এটা ফ্রিল্যান্সিং সাইটগুলোতে যাওয়া মানে এটা না যে আপনাকে ফ্রিল্যান্সিং করতেই হবে, বাট অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু নো যে কিসে কিসে কাজ হচ্ছে, কোন কাজগুলো বেশি হচ্ছে, কোন কাজগুলোর ডিমান্ডটা বেশি। খুব হয়তো নর্মাল একটা কথা শোনাবে, বাট তারপরেও আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে কোন কাজটাতে আসলে আমার খুব ভালো লাগে, এবং কোনটার আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার আওয়ারলি পেইড এর মধ্যে
কোনটার ভ্যালু বেশি, এটা দিয়েও কিন্তু এখানে জাজ যে কার আসলে ডিমান্ডটা বেশি। হ্যাঁ, যে আমি একটা কথা বলছি যে একটা ওয়েব ডেভেলপমেন্টের এক ধরনের কাজ পাচ্ছি, আমি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট বা ডেটা অ্যানালিস্টের কাজের ভ্যালু আমি আরেক ধরনের পাচ্ছি। তার মানে কিন্তু আমি বুঝতে পারি যে এখন আসলে ডেটার একটা ট্রেন্ড তৈরি হচ্ছে এবং এখানে রিসোর্স ক্রাইসিস আছে। সো যেখানে রিসোর্স ক্রাইসিস আছে সেই জায়গাটাতে আসলে ফোকাস করাটা আরো বেশি ভালো, যাতে হচ্ছে যে ওখানে আমার জন্য এক্সপার্টাইজ বা এই জায়গাটা আরো অনেক বেশি তৈরি হবে। সো এই জন্য আমি যেটা বলেছি যে ডোন্ট গেট কনফিউজড, আপনারা সবগুলো থিওরিটিক্যাল যেই কাজগুলো আপনাদের সাবজেক্ট পড়তে হয় আপনাদের সিলেবাসের মধ্যে যতটুকু আছে সেটা যখন পড়বেন ট্রাই টু বি একটু বেশি পড়ার। কারণ আপনারা দেখেন আমরা যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছি, কম্পিউটার সায়েন্সে আছি, আমি অন্য ইয়েরও ডিপার্টমেন্টের থাকতে পারে, বাট আমি কম্পিউটার সায়েন্সের কথা স্পেশালি বলি যে আমাদের একটা অনেক বড় সুবিধা আছে। বড় সুবিধাটা হচ্ছে উই ক্যান ইমপ্লিমেন্ট, আদার্স ক্যানট। আপনি আজকে অন্য একটা সাবজেক্ট পড়ছেন, বিজনেসের একটা সাবজেক্ট পড়ছেন, অথবা কথার কথা আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এরকম করছেন, আপনি কিন্তু ইমপ্লিমেন্টটা ছাত্র বয়সে করতে অনেক ক্ষেত্রেই পারবেন না। বাট আপনার যদি আমাদের কম্পিউটার সায়েন্সে যেটা একটা বড় সুবিধা সেটা হচ্ছে যে উই ক্যান ইমপ্লিমেন্ট, আমার যা দরকার আমি তাই ইমপ্লিমেন্ট করতে পারবো। ইভেনচুয়ালি আমি বলবো যে আপনারা এখন থেকে নিজের জন্য কোন প্রজেক্টগুলো করলে সুবিধা হয়। আপনার বাসায় যদি ওয়াইফাই থাকে, আমি বলবো যে এটা খুব সিম্পল একটা কাজ, বা এই ওয়াইফাই সেটআপটা আপনি নিজে করবেন। আপনার আইএসপি লোক এসে যেন ওয়াইফাই সেটআপটা করে না দেয়। আপনার যদি আপনার নেটওয়ার্কিং এর ইচ্ছা থাকে, আপনার ডেভেলপমেন্টের ইচ্ছে, আপনি আপনার ডেইলি খরচ বা ডেইলি টাস্ক লিস্ট এটার জন্য একটা সফটওয়্যার আপনার জন্য আপনি একটা তৈরি করে ফেলেন। আমরা যদি আজকে জুমেরটা দেখি, আমি জানি আপনারা হয়তো জানেন জুম যে তৈরি হয়েছে, জুম কিন্তু তৈরি হয়েছিল যে তৈরি করেছেন জুমের, উনি কিন্তু তৈরি করেছিলেন তার গার্লফ্রেন্ডের সাথে কমিউনিকেশন করার জন্য একটা সিস্টেম। ওয়েবএক্স এর বদলে ওয়েবএক্স তার অফিসিয়ালি ইউজ করতে পারতো, সে ওয়েবএক্স ইউজ না করে জুম ইউজ করতে গেছে। আপনি আজকে জুমের অবস্থা দেখেন, ফেসবুকও কিন্তু এরকম ভাবেই তৈরি হয়েছে নিজেদের একটা কমিউনিটির প্রবলেম সলভ করার জন্য। সো এই জায়গাটা একটু এখন থেকে চেষ্টা করতে হবে। আমি বলছি না যে আপনার খুব সুন্দর হয়ে যাবে, বাট কিছু কাজ করলে না আপনি যখন নিজে ইউজ করতে পারবেন, আপনি দেখবেন যে কিছু প্রবলেম আপনি পাচ্ছেন, যেই প্রবলেমগুলোকে আপনি নিজে সলভ করবেন বা আপনি নিজে সলভ করার চেষ্টা করবেন। এখন যদি আসি যে আসলে আমি এতক্ষণ পর্যন্ত আসলে আপনাদেরকে বলেছি যে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা স্টুডেন্ট বা স্টুডেন্ট হিসেবে আমরা আছি, আমরা স্টুডেন্ট হিসেবে কি কি জায়গাতে কাজ করতে পারি বা কিভাবে আমাদের তৈরি করা দরকার, বা আমি আমার জায়গাটা করেছি, আমার জায়গাটা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এখানে এখন যখন আসলে আপনি একটা ক্যারিয়ার তৈরি করছেন, এখানে দুটো স্কিল সেট লাগে। একটাকে আমরা বলি হচ্ছে হার্ড স্কিল সেট, আর আরেকটাকে বলি আমরা সফট স্কিল সেট। হার্ড স্কিল সেটটা কি? হার্ড স্কিল সেটটা হচ্ছে যে যেটা আসলে যে আপনার জব ডেসক্রিপশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি যেমন আগেই বলেছি যে আপনি প্রোগ্রামিং করেন, সো প্রোগ্রামিং করতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে ইউ হ্যাভ টু হ্যাভ ভেরি গুড ইন স্পেসিফিক 1 or 2 ল্যাঙ্গুয়েজ, যেটা আপনি খুব ভালো হবে। কিন্তু বাকিগুলোতে আমি যেটা অ্যালগোরিদমের কথা আপনাকে বলেছি, যে আপনি যখন অ্যালগোরিদম জানেন তার মানে আপনি অনেক কিছু করতে পারবেন। আমি যদি জাস্ট এক্সাম্পল হিসেবে বলি যে এখনকার যে ট্রেন্ডটা আছে, আপনি যেগুলো ফলো করতে পারেন বা যেই জায়গাটা আপনি যেতে পারেন, লাইক সি শার্প ইজ এ গুড ওয়ান, আমি সি শার্পের কথা বলেছি অলরেডি। গো ল্যাঙ্গুয়েজ আছে, যেটা আসলে এখনো বাংলাদেশে ইউজ ওই লেভেলে হয় না, আমরা এখনো শুরু করতে পারি নাই, বাট গো দিয়ে কিন্তু অনেক ধরনের কাজ করা যায় এবং গো বেশ ইন্টারেক্টিভ, তো গো নিয়ে আপনারা কাজ করতে পারেন। সি প্লাস প্লাস ইজ এ ল্যাঙ্গুয়েজ, যেটা আসলে আমরা এক সময় মনে করতাম যে সি প্লাস প্লাস তো শুধুমাত্র আসলে এই প্রবলেম সলভ করা ছাড়া আর হচ্ছে ক্লাস নেওয়া ছাড়া তো আর করা যায় না। বাট সি প্লাস প্লাস দিয়েও কিন্তু আমরা এখন গেম ডেভেলপমেন্ট, গেমে কিন্তু খুব কুইক রেসপন্স করতে, আপনারা সবাই গেম খেলেন, কিন্তু একবার একটু চিন্তা করেন যে আপনি একটা গেম ডেভেলপ করবেন, অনেকেই কিন্তু করেছে, অনেক স্টুডেন্টরা করেছে। সো ছোট ছোট গেম ডেভেলপমেন্টের জায়গাটা আপনি কাজ করতে পারেন, এবং আপনার এই জায়গাটাতে হাই পারফরমেন্সের জন্য কিন্তু সি প্লাস প্লাস ইজ এ ভেরি গুড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একটা সময় জাভাস্ক্রিপ্ট একটা শুধুমাত্র ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ছিল, এখন কিন্তু জাভাস্ক্রিপ্ট ব্যাকএন্ডেও ঢুকে গেছে। আপনার নোট.js বা নোট.js বলি আমরা, এই জায়গাটার কথা আপনারা জানেন যে এই নোট.js ও কিন্তু পপুলার হচ্ছে, অ্যাঙ্গুলার হয়েছে। আপনি কিছু ওয়েবসাইট দেখলে আসলে আগের মতো এত ইন্টারেক্টিভ, মানে আগে যারা ডেভেলপমেন্ট করেছে তাদের জন্য এটা আসলে ইজ এ ভেরি নিউ থিং। আপনি যখন ওয়েবসাইট গুলো দেখবেন আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন মনে হবে,
ঠিক আছে? সো জাভাস্ক্রিপ্টের দিকে আমি বলবো যে জাভাস্ক্রিপ্টের দিকে আপনারা যেতে পারেন। গেম ডেভেলপমেন্টেও জাভাস্ক্রিপ্টে বেশ কিছু কাজ হয়, নোড.জেএস দিয়ে কাজ করা হয় ব্যাকএন্ডে। সুইফট ইজ এ ল্যাঙ্গুয়েজ যেটা আসলে অ্যাপেলের জন্য ইউজ করা হয়, আইফোন ডেভেলপমেন্টে, আইওএস বা এই জায়গাগুলোর জন্য, বাট এটা কিন্তু খুব ইজি টু লার্ন এবং এটাও কিন্তু খুব সুইফট, ভেরি ফাস্ট ল্যাঙ্গুয়েজ। জাভার অ্যাজ ইউজুয়াল ডিমান্ড সবসময়ের জন্যই আছে জাভা। এবং আপনি যদি আজকে বিভিন্ন ব্যাকএন্ড ডেভেলপমেন্ট দেখেন, আমরা ফ্রন্ট এন্ডে হয়তো বিভিন্ন চাকচিক্যময় জিনিস দেখছি, অনেক সুন্দর সুন্দর গ্রাফিক্যাল দেখছি, বাট ব্যাকএন্ডে কিন্তু এখনো মোস্ট অফ দ্য ফিনান্সিয়াল সেক্টর এবং হচ্ছে যে বড় অর্গানাইজেশনগুলোর ব্যাকএন্ডে কিন্তু জাভা ব্যবহার করা হয়। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য যারা কাজ করতে চান তারা হচ্ছে কটলিনের কথা বলতে পারি যে কটলিনকে ইউজ করতে পারেন। অ্যান্ড আরেকটা বড় জিনিস হচ্ছে ডেটা সায়েন্স নিয়ে আমি অলরেডি কথা বলেছি বা পরেও আছে, এইটার জন্য কিন্তু পাইথন ইজ এ ভেরি গুড ল্যাঙ্গুয়েজ যেটা সিস্টেম লেভেলে খুব ফাস্ট কাজ করে এবং এইটার এখন ইউজেস কিন্তু অনেক বাড়ছে, মার্কেটের ডিমান্ডও অনেক বাড়ছে। সো এই ল্যাঙ্গুয়েজগুলো, আমি কিছু ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে পিএইচপি আছে। পিএইচপি আমরা অনেকে মনে করি যে পিএইচপি আমরা মোটামুটি সবাই পারি অনেক ক্ষেত্রে, যে পিএইচপি খুব ভেরি ইজি টু লার্ন, ভেরি ইজি টু ইমপ্লিমেন্ট, বাট আপনার একটা ডেটা দিতে পারি। আমি লাস্ট কিছুদিন আগে দেখছিলাম যে এখন পর্যন্ত যত ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট আছে তার মধ্যে 24% কিন্তু পিএইচপি তে ডেভেলপ করা। সো পিএইচপি বলেই বা পিএইচপি সহজ জন্য পিএইচপি ল্যাঙ্গুয়েজকে মানে আমরা কাজ করবো না এরকম মনে করার কিন্তু কোনো সুযোগ নেই। সো এই জায়গাগুলো, এই যে আমি ল্যাঙ্গুয়েজগুলোর কথা বললাম, আপনাকে যে কোনো, আপনি যখন বের হয়ে যাচ্ছেন তখন আপনার এইগুলো কোনো একটাতে ইউ হ্যাভ টু হ্যাভ বি মাস্টার। আপনি তো সবগুলোতে হতে পারবেন না, বাট কিছু জায়গায় আপনাকে মাস্টার হতে হবে। তখন যেটা হবে যে আপনি যদি একটাতে মাস্টার হন, একটাতে যদি আপনার অনেক বেশি দক্ষতা থাকে, আপনার ল্যাঙ্গুয়েজ সুইচ করতে খুবই কম সময় লাগবে, ইউ ক্যান সুইচ কুইকলি। বাট সো আমি বলবো যে প্রথমেই একদম পিএইচপি, পাইথন, সি শার্প, সি প্লাস প্লাস সবকিছু করেন না, একটা করেন, একটাতে মাস্টার হন, আরেকটাতে কি বলবো, আরেকটাতে অ্যাটলিস্ট ইনস্ট্রুমেন্ট হন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার জন্য আপনার যে হার্ড স্কিল গুলো দরকার আপনার ক্যারিয়ারের জন্য, যেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। এবং এই শুরুটা কিন্তু আমি বারবার বলছি, যখন আপনাদের অ্যাটলিস্ট 2টা বা 3টা সেমিস্টার বাদ আছে তখন থেকে আসলে ইউ হ্যাভ টু হ্যাভ প্রিপেয়ার। নেটওয়ার্কিং এর কথা আমি আগের বারও আলোচনা করেছি। নেটওয়ার্কিং কিন্তু বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে ডেটা সেন্টার তৈরি হচ্ছে এবং আপনারা দেখবেন যে অনেকগুলো ডিআর সেন্টার তৈরি হয়েছে, অনেকগুলো বাংলাদেশের নিজস্ব ডেটা সেন্টার অনেকগুলো তৈরি হয়েছে। আপনারা জানেন যশোরে একটা হয়েছে, সৈয়দপুরে একটা হচ্ছে, গাজীপুরে আছে। সো অনেকগুলো ডেটা সেন্টারে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে লোকাল রিসোর্স দরকার এবং লোকাল রিসোর্স গুলোর জন্য আমার কি লাগবে, আমার হচ্ছে হার্ডওয়্যারের একটা ভালো নলেজ দরকার, আমার নেটওয়ার্কিং এর বেসিক নেটওয়ার্কিং একটা নলেজ দরকার, আমার হার্ডেনিং করা জানতে হবে, আমাকে রাউটিং জানতে হবে। এই যে এই স্কিল সেট গুলো কিন্তু নেটওয়ার্কিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং আপনাদের যেটা করা উচিত বা যেটা জানা প্রথমে দরকার, যে ডোন্ট গো ফর মানে কি বলবো, একটা এক্সপার্ট কোর্সের মধ্যে আগেই ঢুকেন না, বেসিকটা জানার চেষ্টা করেন। নেটওয়ার্কিং এর বেসিক জায়গাটায় কিভাবে আসলে এটা কাজ করে, এই জায়গাগুলো যদি জানতে পারেন, নেটওয়ার্কিং ইজ এ ভেরি গুড সেক্টর ফর আওয়ার আপকামিং জব মার্কেট। এবং এই জায়গাটা যেটা আমি অলরেডি বললাম, বাংলাদেশে প্রচুর ডেটা সেন্টার হচ্ছে এবং ডেটার কাজ হচ্ছে। আপনারা জানেন বাংলাদেশে যতগুলো বড় অর্গানাইজেশন আছে এবং বাংলাদেশের রেগুলেটরি, বাংলাদেশের নিজস্ব যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো কিন্তু একটা বড় রিকোয়ারমেন্ট হচ্ছে ডেটাগুলো দেশে থাকতে হবে, দেশে এস্টাবলিশমেন্ট, মানে আমাদের দেশে কোথাও এটা হোস্ট হতে হবে। সো এই কারণে কিন্তু আমাদের দেশের এই মার্কেটটাও গ্রো করবে। এই জায়গাটাতে আপনারা কাজ করতে পারেন। ডেটা ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি বলেছি, আমি এখন আরেকটু ডিটেইলে বলি। যেমন হচ্ছে যে এআই যদি বলি, এমএল যদি বলি, এমএল মানে হচ্ছে মেশিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ডেটা অ্যানালাইসিস, এগুলো সব কিন্তু ডেটা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে। এবং আমাদের এখন প্রচুর পরিমাণে ডেটা জেনারেট হচ্ছে। আপনারা দেখেন একটা কিছুদিন থেকে, আমি যদি বলি লাস্ট 4-5 বছরে আমাদের বাংলাদেশে উবার এসছে। উবারের যে কাজ হচ্ছে, উবার দেখেন কি করে, উবার কিন্তু পুরোটাই ডেটার উপরে। এবং আপনারা দেখবেন উবার বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন অফার দিত, এখনো অফার দেয়। এই যে অফারিং গুলো, এইগুলো কিন্তু সব ডেটা অ্যানালাইসিস করে তৈরি করা হয়। আমরা পাঠাও দেখেছি, পাঠাও আমাদের নিজস্ব কোম্পানি, যে বাংলাদেশের কোম্পানি পাঠাও এখানে গ্রো করেছে। পাঠাও সহজ, এগুলো কিন্তু সব ডেটা ওরিয়েন্টেড। ফুড পান্ডা, তারা বিভিন্ন ডেটা নিচ্ছে, বিভিন্ন এলাকার ডেটা নিচ্ছে, কোন ডেটাটা তার জন্য
কাছাকাছি কোন অফারটা দিলে, মার্কেটিং কোন প্ল্যানটা করলে আপনার জন্য সুবিধা হবে, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসকে ডেটা দিয়ে আইডেন্টিফাই করা যায়। আরেকটা জিনিস যেটা করা যায়, প্রেডিক্টিভ অ্যানালাইসিস। প্রেডিক্টিভ অ্যানালাইসিসটা কি, যে আমরা একটা ইউজার অ্যাজ এ ম্যান ইফতেখার পরবর্তীতে আসলে কি অর্ডার দিতে পারে, এইটাও আপনি, এটা কিন্তু একটা অর্গানাইজেশনের জন্য খুব বড় একটা ডিমান্ড, যে কি হবে পরে, কি দিবে পরে, তার মুভমেন্টটা কোন দিকে যাবে। এই যে ডেটাগুলো, এই জিনিসগুলো কিন্তু সব আসে আপনার প্রিভিয়াস ডেটা থেকে। এই ডেটার উপরে অনেক রকমের কাজ হচ্ছে বাংলাদেশে। সো আই রিকোয়েস্ট ইউ যে যাদের ডেটা বা এসকিউএল যারা ভালো পারেন, তাও তবে ডেটা ইঞ্জিনিয়ারিং এর জন্য কিন্তু আমাদের শুধু এসকিউএল বা ডেটার পাইথন আর এগুলো পারলেই হয়ে যাবে তা কিন্তু না। এখানে আসলে বড় একটা অংশ আছে স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, স্ট্যাটিস্টিক্যাল নলেজ আপনার থাকতে হবে, যে স্ট্যাটিস্টিক্যাল নলেজের উপরে আপনি আসলে কাজ করবেন। অ্যান্ড দেন আসলে যে আমার ম্যাথমেটিক্স এর একটা বড় অংশ আছে। এগুলো সবকিছু মিলিয়ে একটা ডেটা ইঞ্জিনিয়ারিং, এই জায়গাটায় আমরা কাজ করতে পারি। ক্লাউড কম্পিউটিং অনেক বেড়েছে, যেটা আমি বললাম, এডব্লিউএস, জিসিপি, গুগল ক্লাউড যেটা আছে, দেন মাইক্রোসফটের আছে, আইবিএম এর আছে। এবং আমাদের এখন কিন্তু স্কেলেবিলিটি দরকার। আমাদের এখন একটা হচ্ছে বাংলাদেশে যেমন ডেটা সেন্টার তৈরি হচ্ছে, বাংলাদেশে ক্লাউডও তৈরি হচ্ছে একটা, এবং বাট বাইরের যে ক্লাউড গুলো আছে সেখানে একটা বড় সুযোগ, বড় অংশ আছে যে যারা ডেটা অ্যানালাইসিস করবে বা ডেটা নিয়ে কাজ করবে, তাদের কিন্তু ওই ক্লাউডকে ইউজ করতে হবে। ক্লাউডের ডিপেন্ডেন্সি এই জায়গাটা অনেক বেশি। সো এটা একটা বড় ভালো ফিল্ড হতে পারে যে যারা আমরা কাজ করতে চাই। সো এবং আপনারা যদি এখানে দেখেন যে এখানে মাইক্রো আর্কিটেকচার থেকে শুরু করে ল্যামডা প্রোগ্রামিং, অনেক ধরনের ইমপ্লিমেন্টেশন এখানে করা যায়, যেগুলো আসলে আমাদেরকে হেল্প করবে যে আমাদের ফিউচারিস্টিক জায়গাটায় যেতে। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখন যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। এই জিনিসটা নিয়ে আমি আপনাদের পেজে কিছুদিন আগে দেখছিলাম একটা অথেন্টিকেশন, সাইবার অথেন্টিকেশন নিয়ে সম্ভবত আপনাদের একটা সেশন হয়েছে। স্যার সিএসি হেড স্যার উনি সম্ভবত ইয়েটা নিচ্ছিলেন। তো ইজ এ ভেরি মানে নিড বেস থিং এখন বাংলাদেশে। একটা সময় কিন্তু বাংলাদেশের লোকজনের সাইবার সিকিউরিটি পাসওয়ার্ডের যে আলাদা কোনো বিষয় আছে, অথবা পাসওয়ার্ড লেস ভাবে ডিভাইস অথেন্টিকেশনের মাধ্যমে, বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে যে লগ ইন করা যায়, এই জিনিসগুলো কিন্তু আমাদের ধারণাও ছিল না, বাট এখন এগুলো নেসেসারি। এবং আপনি দেখেন যে আস্তে আস্তে আমরা ডিজিটাল কি বলবো, ডিজিটাল কারেন্সি, দেন মানে ক্রিপ্টোকারেন্সি যেটা বলা হচ্ছে, ক্রিপ্টোকারেন্সি আছে, ব্লক চেইন আছে। সো আমাদের কিন্তু ডেটা এবং নিজের পার্সোনাল ইনফরমেশনটা সিকিউর করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। এবং যেহেতু আমরা একটা কনভেনিয়েন্সি দিচ্ছি, যেহেতু একটা ইফিসিয়েন্সি বাড়াচ্ছি মানুষের, এখানে কিন্তু থ্রেডও একইভাবে বেড়ে যাচ্ছে প্রচুর পরিমাণে। কারণ আপনার যখন টাকা পয়সা আছে তখন আপনার চুরির পসিবিলিটি বেড়ে যায়। একইভাবে এখানেও বিষয়টা তাই, যে যেহেতু এখন অনেক বেশি ডিজিটাল লেনদেন হচ্ছে, ডিজিটাল ই কমার্স অনেক বেশি গ্রো করছে। সো সাইবার সিকিউরিটি যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলো কিন্তু অনেক বেশি এখন চলে আসতেছে। অনেক কোম্পানি এখন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট একটা টিম স্পেশালাইজড একটা টিম তৈরি করছেন, যে স্পেশালাইজড টিমরা হচ্ছে তাদের সাইবার সিকিউরিটি গুলোকে মেইনটেইন করবে এবং তার সিকিউরিটিটাকে এনশিওর করবে। সো এখানে ইথিক্যাল হ্যাকিং থেকে শুরু করে অনেক ধরনের, আপনারা জানেন বাংলাদেশে এখন পিসিআই ডিএসএস যারা হচ্ছে পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি সার্টিফাইড, এরকম অংশগুলোরও কাজ শুরু হচ্ছে। এবং এই যে ভিএপিটি করা বলা হয় আর কি, যে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট বা পেনিট্রেশন টেস্টিং, এই কাজগুলো কিন্তু এখন বাংলাদেশে ফ্রিল্যান্সার হিসেবেও আপনি করতে পারেন অনেক অ্যাপের জন্য। যে কোনো অ্যাপ যখন রিলিজ দেয় তখন ওখানে কোনো ভালনারেবিলিটি আছে কিনা এটা অ্যাক্সেস করা হয়। সো এই জায়গাটা একটা বড় ডিমান্ড কিন্তু বাংলাদেশে আছে। সো আমি কিছু দিয়েছি, এটা মানে এটা না যে আমি এখানে যে 5টার কথা বলেছি, দিজ আর দ্য 5 সেক্টরস, আমি আসলে জাস্ট আইডেন্টিফাই করেছি যে এরকম ভাবে এই হার্ড রিকোয়ারমেন্ট গুলো, যেটা আমরা বলছি যে বেস রিকোয়ারমেন্ট, যেটা আপনার জব ডেসক্রিপশনের মধ্যে যাবে, যে আপনাকে যখন একজন নিতে চাবে তখন এর মধ্যে থেকে কিছু একটা ক্রাইটেরিয়াতে আপনাকে ইউ হ্যাভ টু হ্যাভ দি মাস্টার। এবং তখন আপনার জন্য আসলে আপনার ক্যারিয়ার পাতে ঢোকাটা, ক্যারিয়ার মধ্যে এন্ট্রান্সটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। এরপরে যদি আসি যে হোয়াট আর দ্য সফট স্কিল রিকোয়ারমেন্ট, আমাদের কি দরকার। হার্ড স্কিল আমরা জানি যে হ্যাঁ আমার রেজাল্টও কিন্তু একটা হার্ড স্কিলের মধ্যে পড়ে,
যেমন রেজাল্টটা কি, অনেকে যেমন এরকম আছে যে ঠিক আছে রেজাল্টের কোনো দরকার নেই, বাট আমি বলবো এইটাও না। যারা ডেভেলপমেন্টে আছেন, যারা কাজ করেন, অনেক ভালো কাজ করেন, আমি তাদেরকে বলবো যে তারা মিনিমাম রেজাল্ট, এডুকেশনের রেজাল্টটা কিন্তু মেনটেন করতে হবে। তাছাড়া হ্যাঁ আপনি ভালো, আপনি খুব এক্সেপশনাল হলে সেটা কথা ভিন্ন, বাট এভারেজ যদি হন তখন কিন্তু আপনার স্কিল সেট শুধুমাত্র আপনাকে নেবে না, আপনার ব্যাকগ্রাউন্ডটাও আপনার যে এমপ্লয়ার আছেন বা আপনি যেখানে কাজ করতে যাচ্ছেন সে কিন্তু চেক করবে এটা। তো এইটা আমাদের ওই পড়াশোনা মানে একাডেমিক পড়াশোনা প্লাস হচ্ছে যে আমার স্কিল সেট ডেভেলপমেন্ট দুই জায়গাতেই আসলে সমানভাবে কাজ করতে হবে। সফট স্কিল গুলোর মধ্যে আমি প্রথমে যদি বলি সেটা হচ্ছে প্রবলেম সলভিং মাইন্ডসেট। এইটা নট নেসেসারি প্রবলেম সলভিং মানে হচ্ছে যে আপনাকে এসিএম এ প্রবলেম সলভ করতে হবে, বিষয়টা তা না। এইটা হচ্ছে যে ইউ হ্যাভ টু বি অ্যানালিটিক্যাল। আপনি যখনই একটা প্রবলেম পাচ্ছেন, অফিসে চেয়ারটা ভালো না, আপনার কাজ করতে অসুবিধা হচ্ছে, এইটাও আপনার জন্য একটা প্রবলেম। আপনার চেয়ার ভালো না এই জন্য কি আপনি কাজ কম করবেন, নাকি আপনি আসলে এমন কিছু, আপনি ধরেন কথার কথা বলছি আমি, যে আপনি অফিসের যে কোনো একজন সহকারীকে ডাকলেন, ডেকে আপনার চেয়ারটা ঠিক করার ব্যবস্থা করলেন অথবা সলভ করে ফেললেন, আপনি এইটা আপনার সুপারভাইজারের জন্য ওয়েট করলেন না। দিস ইজ দ্য প্রবলেম সলভিং মাইন্ডসেট, যে আপনি আপনার মতো করে প্রবলেমটাকে অ্যান্টিসিপেট করছেন এবং ওই প্রবলেমটা নিয়ে আপনি কাজ করছেন পরের ইয়েটাকে করার জন্য। এবং প্রবলেম সলভিং টেকনিকের মাইন্ডসেটের মধ্যে আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে ক্রিয়েটিভ। হাউ ক্রিয়েটিভ ইউ মানে সলভ এ প্রবলেম। আমাদের মানে প্রবলেমের কথা যদি বলি, প্রবলেম কিন্তু আমাদের মানে মানে আমরা আমাদের সবকিছুতেই, আপনি যদি বলেন যে একটা প্রবলেম দাঁড় করাবো, আমি যে কোনো কিছুতে, আমি এখন কথা বলছি, আমি বলতে পারি যে আমার একটা প্রবলেম হচ্ছে, এই প্রবলেমে আমার একটু গলা শুকিয়ে যাচ্ছে, এই জন্য আমি কথা বলতে পারবো না। বাট সলিউশন হচ্ছে যে আমি এই যে কফির কাপ নিয়ে বসেছি, যে যখন প্রবলেম হচ্ছে আমি কফি খাচ্ছি। সো তার মানে আসলে যে আমি এটাকে সলভ করছি। দিয়ে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম যে আপনাকে এইরকম ভাবে কিছু ইনোভেটিভ, মানে ইউ হ্যাভ টু হ্যাভ এ ভেরি প্রবলেম সলভিং অ্যাটিটিউড নিয়ে আপনাকে যে কোনো অর্গানাইজেশন, সেটা আপনি নিজের আপনি ফ্রিল্যান্সার করতে পারেন, আপনি এন্টারপ্রেনার হতে পারেন, আপনি অফিসে আপনি ক্যারিয়ার, যে কোনো একটা অফিসে আপনি ক্যারিয়ার শুরু করতে পারেন, বাট ইউ হ্যাভ টু হ্যাভ দ্য প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি, যেটার মাধ্যমে ইউ ক্যান ইজিলি সলভ ইউর প্রবলেম। রিসোর্সফুলনেস বিষয়টা হচ্ছে ইউ হ্যাভ টু হ্যাভ বি ভেরি ওপেন মাইন্ডেড। আপনি কোনো কিছু ভিজিট হয়ে বসে থাকবেন না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, অনেক সময় এরকম একটা বিষয় আসতে পারে যে আপনার আজকে কথার কথা ইউ আর এ ডেভেলপার এবং আপনি বা আপনার ধরেন আপনার ডাটা সায়েন্টিস্ট, ডেটা সায়েন্স নিয়ে আপনি কাজ করেন। এখন কোনো কারণে আপনাদের সার্ভারটা, আপনার যে অপারেটিং সিস্টেম যে সার্ভারটা যেটা আছে, সার্ভারটা কোনো কারণে ডাউন হয়ে গেছে এবং ইউ আর দ্য অনলি ওয়ান পারসন ইন দ্য অফিস যে আসলে যার আসলে কিছুটা হলেও সার্ভারের নলেজ আছে। এখন আপনি কি করতে পারেন? দুটা কাজ হতে পারে। একটা হচ্ছে এইটা তো আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে না, সো আমি ওই কাজটা করব না। আর আরেকটা হচ্ছে ওকে আই ক্যান সলভ দ্যাট ওয়ান and I can at least try to solve that one. So this is the openness, যেটা আসলে একটা এমপ্লয়ার খুবই চায় যে তার এমপ্লয়িরা কিভাবে তার প্রবলেমগুলোকে ওন করবে এবং সলভ, মানে ওপেনলি কাজ করবে। মানে আপনি কোনো কিছু রিজিড হয়ে বসে নেই। আপনি ধরেন একটা কোড করেছেন বা আপনি একটা অ্যালগরিদম লিখেছেন, আপনার অ্যালগরিদমটা মনে হচ্ছে যে দিস ইজ দ্য বেস্ট ওয়ান দ্যাট ইউ হ্যাভ রিটেন, বাট তার মানে কিন্তু এইটা না যে আপনাকে আরেকজন এসে, আপনার ইভেনচুয়ালি আপনার জুনিয়র এসে আপনাকে বললো যে ভাইয়া এখানে যদি এই ছোট্ট জিনিসটা চেঞ্জ করি আমার তো লাইন অফ কোডটা কমে যায়। আমি ওই জায়গাটা ওপেন না হয়ে আমি ওই রিজিড হয়ে বসে থাকবো। দিস ইজ নট। সো আপনার ওপেন, মানে আপনি একটু ওপেন মাইন্ডেড হওয়া উচিত। আর একটা বলবো যেটা কনফিডেন্স। আমি বলবো না যে একদম খুব বেশি কনফিডেন্স, মানে যেটা বলে, বাট ইউ হ্যাভ টু হ্যাভ কনফিডেন্স। আপনাকে একজন একটা যদি কাজ দেয় বা সেটা যদি আপনি বুঝেন এবং সেটা এই কনফিডেন্সটা আপনাকে শো করতে হবে। এই কনফিডেন্সটা কিন্তু এরকম না যে কনফিডেন্সটা আপনি আসলে ভিতরে, আপনি খুব কনফিডেন্ট কিন্তু আপনি আপনার সিনিয়রকে জানাচ্ছেন না যে আপনি কনফিডেন্ট। সো দ্যাট ইজ নট। ইউ হ্যাভ টু হ্যাভ সে যে আপনার একটা কনফিডেন্স আছে এবং আপনার যখন কনফিডেন্স থাকবে তখন কিন্তু অ্যাজ এ সিনিয়র আমিও আপনার উপর ডিপেন্ড করবো যে হ্যাঁ ঠিক আছে ওকে দিলে হয়তো হবে। ইউ মাইট ফেল বাট এগেইন ইউ উইল ট্রাই। সো এই কনফিডেন্টটা অ্যাটলিস্ট থাকতে হবে আপনার কথাবার্তা, আপনার কমিটমেন্ট বা আপনার যে জায়গাটা নিয়ে আপনি কাজ করবেন। আরেকটা হচ্ছে যে
আপনাকে যে কোনো প্রবলেম বা যে কোনো ইস্যুস যদি আপনার কাছে আসে, তাহলে ইউ নিড টু টেক ইট ইমিডিয়েটলি। এটা না যে আপনাকে আজকে আমি বললাম যে সার্ভারটা নষ্ট হয়েছে বা আমার একটা প্রবলেম হয়েছে, বা আজকে আমি দেখলাম যে আমি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছি, সেই অ্যাপ্লিকেশনটা স্লো রেসপন্স করছে, সো আমার আগামী 2 দিন হচ্ছে শুক্র শনিবার বন্ধ, আমি রবিবারে এসে এটা দেখবো। দিস ইজ নট দ্য রিসোর্সফুলনেস স্কিল। You have to at least acknowledge the problem immediately and you need to make a plan, যেহেতু এবং এই অ্যানালাইসিসটা আপনার তখনই করা উচিত যে এইটাকে আমার করতে কতক্ষণ সময় লাগবে, এটাকে আসলে এটা ইম্প্যাক্টটা কত। হতেই পারে যে হ্যাঁ এটা খুব ইম্প্যাক্টফুল না, এটা আমার 5 দিন পরে করলে কোনো অসুবিধা নেই, বাট ইউ হ্যাভ টু টেক ইট ইন দ্যাট টাইম, যে এটাকে ছেড়ে দেওয়া যাবে, মানে এটাকে তখন অ্যাটলিস্ট আপনাকে অ্যাকনলেজ করতে হবে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে নেভার এভার গিভ আপ, যে ছেড়ে দে আমি পারবো না, এই জিনিসটা উচিত না। হইতে পারে প্রবলেমটা অনেক কঠিন, বাট ইউ হ্যাভ টু সে ইয়েস আই at least let me try. This is the word that you need to always say. তার দেখি না একটু চেষ্টা করে কি হবে, চেষ্টা করে আপনি ফেল করতে পারেন এইটুকুই, কিন্তু আপনি যদি এটাকে ছেড়ে দেন তাহলে কিন্তু আর পরবর্তীতে আপনি কখনোই আর এটাকে নিয়ে কাজ করতে পারবেন না। সো এটা ওখানেই চলে গেল, এবং এইটা কিন্তু অ্যাজ এ আপনার যখন সিনিয়র যে থাকবেন সে কিন্তু পরবর্তীতে আপনাকে, আপনি যদি একবার এই জিনিসগুলোকে দেখা যায় যে আপনি ছেড়ে দেন, আপনি ওইটাকে নিয়ে থাকেন না বা ওইটা হবেই না বলে অনেকগুলো জিনিস ফেল করতে পারেন, ফেল পর্যন্ত কিন্তু আপনি নিয়ে যেতে হবে। সো এইটা এই গুণটা আপনার মধ্যে থাকতে হবে যে আপনি এটাকে ফেলে দিবেন না। এবং সিনিয়ররা কিন্তু বা আপনার ক্যারিয়ারে যারা হচ্ছে এমপ্লয়ার আছেন, তারা কিন্তু এগুলোকে খুবই পছন্দ করেন, এবং তারা তখন দেখেন যে কে আসলে এগুলো করছে কে করছে না, বা তার কন্ট্রিবিউশন কতটুকু আসতেছে। নেক্সট হচ্ছে অ্যান্টিসিপেশন। ইউ হ্যাভ টু সি, মানে অ্যাট লিস্ট সি সাম ফিউচার। আপনাকে একটা প্রবলেম আসতে পারে, এই প্রবলেমটা পরবর্তীতে আসতে পারে, এই অ্যান্টিসিপেশনটা আপনার থাকতে হবে। অথবা নতুন টেকনোলজি আসতে পারে, যে টেকনোলজিটা মাইট বি যে আপনার এখন যেই আর্কিটেকচারগুলো আপনি ইউজ করেছেন সেই আর্কিটেকচারগুলো সবগুলো ভেঙে ফেলবে। সো এই অ্যান্টিসিপেশন ক্যাপাসিটি আপনার থাকতে হবে, যেই ক্যাপাসিটির মাধ্যমে আপনি আসলে কন্ট্রিবিউট করতে পারবেন, আপনি আগের থেকে অ্যাকনলেজ করবেন আপনার সিনিয়রকে, আপনার এমপ্লয়ারকে, যে এই ফ্রেমওয়ার্কটা আমি ইউজ করছি। অনেক ফ্রেমওয়ার্ক একটা সার্টেন টাইম পরে এটা অ্যাবসলিউট হয়ে যায়। যেমন একটা সময় আমরা VB6 এ কাজ করেছি, আপনারা হয়তো নামই জানেন, বাট VB6 এর যে অ্যাপ্লিকেশনগুলো ছিল সেগুলোকে যদি পরবর্তীতে .NET এ না নিয়ে আসা হয়, তাহলে কিন্তু ওই প্রবলেমগুলো এবং এই দুটোর মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স। অনেকের এটার জন্য হয়তো নতুন করে আবার কি বলবো ট্রেনিং এর মধ্যে দিয়েও যেতে হয়েছে, বাট ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হলো এই প্রবলেমগুলোকে কিন্তু সলভ করতে, মানে তাকে কিন্তু এই জিনিসটাকে অ্যান্টিসিপেট করে পরবর্তী জায়গায় যেতে হয়েছে, তাছাড়া কিন্তু সে আজকে পিছিয়ে যাবে। এবং আপনারা জানেন যে এত দ্রুত টেকনোলজি চেঞ্জ হয়, টেকনোলজি আজকে যা আছে পরের দিন তা নাই। আপনাকে প্রচুর পরিমাণে রিপোর্ট পেপারস এগুলো পড়তে হবে, কিন্তু আইটি যেই সেক্টরে আপনি থাকেন সেই সেক্টরের পেপারসগুলো পড়তে হবে। নট অনলি আইটির বাইরেও যদি আপনারা কেউ থাকে, তার জন্য আমি বলবো যে প্রত্যেকটা সেক্টর ওয়াইজ বিভিন্ন পাবলিকেশনস আছে, এই পাবলিকেশনসগুলো ইউ নিড টু রিড। তাহলে আপনি আসলে চিন্তা করতে পারবেন যে আজকে থেকে ভবিষ্যতে কি আসতেছে। চ্যালেঞ্জ মাইন্ডসেট হচ্ছে ইউ নিড টু চ্যালেঞ্জ ইয়োরসেলফ। আপনি আজকে যদি একটা কাজ, মানে আমি এভাবে বলি যে আপনি যদি আজকে একটা টাস্ক ধরেন 10 ঘন্টায় করলেন এবং আপনার লাইন অফ কোড হলো কথার জন্য বলছি 5000, আপনি পরের বার চেষ্টা করবেন যে কোনো একটাকে কমিয়ে ফেলবেন। ইদার আপনার টাইমটাকে আপনি কমিয়ে ফেলেন, তাহলে একভাবে এটা একটা ইমপ্রুভমেন্ট হলো। আবার আরেকটা হতে পারে যে আপনি লাইন অফ কোডটাকে কমায়, আমি 5000 লাইন লিখবো না, আমার এটা সলভ করার জন্য 1000 লাইন ইজ এনাফ, আপনি 5 ভাগের 1 ভাগ করে ফেলেন। এটা করা পসিবল। আপনি যদি অ্যালগরিদম চেঞ্জ করেন, আপনি যদি ওই জায়গাটাকে আরেকটু ইমপ্রুভ করেন, নতুন কোনো আর্কিটেকচারকে ইউজ করেন, ইউ ক্যান বি, আপনি এটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন। সো এই চ্যালেঞ্জ মাইন্ডসেটটা ইজ ভেরি ইফেক্টিভ ফর ইউর ক্যারিয়ার গ্রোথ। এবং আপনাকে আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে অনেক সময় যেটা হয় যে আপনার সিনিয়রের সাথে, যেমন কথার কথা আপনারা যখন আমি যদি ধরে নেই যে এবছরও আপনাদের মধ্যে কেউ যদি আমার কলিগ হন, যে আমার সাথে কাজ করছেন, আমি কিন্তু অ্যাটলিস্ট 13 বছর আগে বের হয়েছি,
এই যে 13 বছরের একটা গ্যাপ, আপনি আজকে বের হয়েছেন, আমি 13 বছর আগে বের হয়েছি। আমার সাথে কথা বলতে কমিউনিকেশনটা মাইট বি এ চ্যালেঞ্জ। হ্যাঁ, আবার যেটা হয়, আমার থেকেও বহুত সিনিয়র লোকজন আসলে ইন্ডাস্ট্রিতে আছে, তাদের সাথে কিন্তু কথা বলতে হয়। ক্লায়েন্ট একজনের কাছে গেছেন, ক্লায়েন্টের আপনার মনে হলো যে উনি হচ্ছে কথার কথা বলছি যে 65 আপ বয়সের একজন লোককে আপনাকে কনভিন্স করতে হবে। সো এই কমিউনিকেশনটা কিন্তু ইজ নট ইজি ওয়ান, দিস আ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনার যখন ক্যারিয়ারে দেয়ার মাইট বি এ থাউজেন্ড অফ চ্যালেঞ্জ। আপনার যখন এই যে একটা প্রমোশন হচ্ছে, আমরা প্রমোশন হলে খুব খুশি হয়ে যাই না, স্যালারি বাড়বে, একটা নতুন ডেজিগনেশন হবে, আমি কার্ডের মধ্যে একটা নতুন কিছু লিখতে পারবো। যখনই একটা প্রমোশন হচ্ছে, ইউ আর অ্যাকসেপ্টিং এ নিউ চ্যালেঞ্জ। আপনার কিন্তু জব রোল বেড়ে যাচ্ছে, আপনার টিম সাইজ বড় হয়ে যাচ্ছে, আপনার কাজের রেসপন্সিবিলিটি বেড়ে যাচ্ছে। এই যে এই চ্যালেঞ্জগুলোকেও আপনার প্রথমেই মনে করে নিতে হবে, ইয়েস আই ক্যান ডু দ্যাট, আমি এটা পারবো। এই মাইন্ডসেটটা আপনার থাকতে হবে। এগুলো কিন্তু কোথাও আপনি প্রুফ করতে পারবেন না। আপনি যেমন যে সি শার্পে আপনি অনেক ভালো পারেন, আপনি কিন্তু ওখানে লিখে দিতে পারবেন যে আমি সি শার্পে এতর মধ্যে এত পারি, অথবা হচ্ছে যে আমার এই সার্টিফিকেশন আছে। এই যে সফট স্কিল গুলোর কথা বলছি, সফট স্কিল আপনাকে কোনোভাবে কেউ সার্টিফিকেট দিয়ে মেজার করতে পারবে না, এগুলো কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। অ্যান্ড দেন দ্য লিডারশিপ কোয়ালিটি, লিডারশিপ ইজ এভরিওয়্যার। আর আমরা অনেকেই মনে করি যে আমি তো সিটিও হইনি, আই ক্যানট বি লিডার, আমি তো এখনো ডেভেলপার, আমি তো এখনো প্রোগ্রামার, আমি জুনিয়র প্রোগ্রামার হিসেবে কাজ করছি। নো, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য লিডারশিপ। আপনার লিডারশিপ থাকবে হচ্ছে যে টু অ্যাকসেপ্ট দ্য প্রবলেমস, অ্যান্ড ওই প্রবলেমটাকে নিয়ে আপনি আপনার সিনিয়রের সাথেও যদি আর্গুমেন্ট বা ডিসকাশনের মাধ্যমে প্রবলেমটাকে সলভের জায়গায় নিয়ে যান, দেন ইউ হ্যাভ দ্য লিডারশিপ কোয়ালিটি। আপনার অন্যকে গ্রো করাইতে হবে। লিডারশিপ একটা বড় জিনিস হচ্ছে নট টু বিকাম হিমসেলফ, বাট অলসো ইউ হ্যাভ টু গ্রো আদার্স, যে যাদেরকে আপনি গ্রো করাতে পারেন, তখন কিন্তু আপনার লিডারশিপটা আসলে বোঝা যাবে। অ্যান্ড লিডারশিপের একটা বড় কোয়ালিটি হচ্ছে ইউ হ্যাভ টু লিসেন, ইউ হ্যাভ টু হ্যাভ লিসেন। আমরা অনেকেই যেটা মনে করি যে লিডাররা তো কথা বলবো বক করে, আমি যেমন আপনাদের কথা শুনতে পাচ্ছি না, বাট আমি আমার কথা বলে যাচ্ছি। আমি যে লিডার বিষয়টা কিন্তু তা না, যে খুব মনোযোগ সহকারে শুনছেন এবং এখান থেকে কোনো কিছু একটা বের করার চেষ্টা করছেন, ভালো কিছু জিনিসটা হয়তো নেওয়ার চেষ্টা করছেন, যতটুকুই পর্যন্ত নেওয়া যায়, দ্যাট মিনস ইউ আর এ লিডার। সো লিসেনিং ক্যাপাসিটি এবং হচ্ছে যে মানে একটা প্রবলেমকে ওন করার ক্যাপাসিটি, দিজ আর দ্য ভেরি ইম্পর্টেন্ট। সো হাই লেভেলে যদি আমি বলি যে এগুলো আসলে আপনাদের দরকার, বাট দেয়ার আর সাম আদার থিংস যেটা আসলে আমি একটু মেনশন করবো, যেটা আসলে আপনার ক্যারিয়ার গ্রোথ বা ক্যারিয়ারে ভালো করার জন্য দরকার। সেটা হচ্ছে যে কমিউনিকেশন স্কিল। আমি যেটা একটু আগেও বললাম যে বিভিন্ন জনের সাথে, সিনিয়রদের সাথে কমিউনিকেশন, যে জায়গাটা আলটিমেটলি ওই চ্যালেঞ্জের জায়গাটা তৈরি হয়। আরেকটা বিষয় কিন্তু থাকে যে ক্যারিয়ার গ্রোথের জন্য দেয়ার ইজ এ সফট স্কিল অফ কমিউনিকেশন স্কিল। আপনি একটা ইমেল করবেন, আপনার ইমেলটা যেন আমাকে অ্যাট্রাক্ট করে, আমি যদি সিনিয়র হই, অথবা ইউ আর কমিউনিকেটিং উইথ এ ক্লায়েন্টস যেন আপনার উপরে ভরসা হয়। অনেকেই আছেন খুব ভালো জানেন, খুব ভালো অনেক কিছু জানেন, বাট ক্লায়েন্ট মানে আরেকজনের সাথে যখন কথা বলছেন তখন আসলে উনি বুঝাতে পারছেন না। এইটা কিন্তু ক্যারিয়ারের জন্য ভালো না। আপনাকে যেমন নিজের জায়গাটা, এখন আপনি বলতে পারেন আমি তো কি বলে, আমি তো ডেভেলপার, আমি তো মার্কেটিং এর লোক না, বিজনেসের লোক না, আমার এত কমিউনিকেশন করার দরকার নেই। দিস ইজ নট, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কমিউনিকেশন স্কিল। ইভেনচুয়ালি আপনার একটা কমিউনিকেশন স্কিল থাকতে হবে সিনিয়রের সাথে কথা বলার জন্য, আমি যেটা একটু আগে বলেছি। আবার আপনি অন্য টিমের সাথে কথা বলার জন্য বা অন্য একজন রিসোর্স পার্সনের সাথে আপনি যেন সময় কাটাতে পারেন, আপনি যেন অ্যাটলিস্ট আধা ঘন্টা তার সাথে কথা বলতে পারেন, তাকে একটা প্রেজেন্টেশন আপনি পাঠাতে পারেন, তাকে একটা ইমেলে সুন্দর করে জানাতে পারেন। এই স্কিল সেটটা ভেরি নেসেসারি থিংস ফর ইয়োর ক্যারিয়ার গ্রোথ। আরেকটা হচ্ছে রিপোর্টিং মানে কি? রিপোর্টিং মানে কিন্তু রিপোর্ট তৈরি করা। আপনি একটা কাজ করছেন, আপনি কিছু একটা, আপনাকে আমরা অর্গানাইজেশন গুলোতে কি হয় বা ক্যারিয়ারে কি হয় যে একটা সিনিয়র একটা কাজ দিয়েছে জুনিয়রকে এবং তাদের এই কাজটা করতে হবে। সো এই যে জুনিয়র যে কাজটা করবে, এই কাজটা কতটুকু হলো, কি হলো, এইটা কি আদৌ হচ্ছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, আপনি কোনো কিছুতে ফেল করছেন কিনা, এই জিনিসটা আপনাকে জানাতে হবে আপনার সিনিয়রকে। আপনার সিনিয়র শুড বি অলওয়েজ আপ টু ডেট। যে এটা এখন মনে হতে পারে আমি কি বারবার গিয়ে আমার সিনিয়রকে বলবো হ্যাঁ আমি 3 লাইন কোড লিখছি, আমি 5 লাইন কোড লিখছি, আমি এটা পর্যন্ত বিরক্ত হবে। আমি এটার কথা বলছি না। অ্যাটলিস্ট আপনার একটা
আপনার একটা পোর্শন অফ ডেভেলপমেন্ট হয়ে গেছে, আপনি কিছুটা অংশ করে ফেলেছেন, দেন ইউ নিড টু ইনফর্ম হিম, তাকে আপডেট রাখতে হবে, তাহলেই কিন্তু আপনি তার সাথে সিং করতে পারবেন। এবং উনি এক সময় জানবেন ওনাকেও কিন্তু আরো অন্য কাউকে রিপোর্ট করতে হয়, আপনার সিনিয়রকে আরো অন্য সিনিয়রের কাছে রিপোর্ট করতে হয়। আপনার আপডেটটা কিন্তু তার মাথায় যখন খুব সুন্দরভাবে থাকবে, সে কিন্তু তার রিপোর্টটা ভালো করে করতে পারবে অথবা তার প্ল্যানিংটা ভালো করে করতে পারবে। সো দিস ওয়ে ইউ হেল্প ইউর সুপারভাইজার। নেগেটিভিটি অনেক সময় আসবে, এই নেগেটিভিটিটাকে ছেড়ে ফেলতে হবে। নেগেটিভিটি কখনো নেওয়া যাবে না, সিনিয়র বকাদি আর হচ্ছে ক্লায়েন্ট বকাদি। ইউ হ্যাভ টু টেক দ্য মেসেজ, দ্যাটস ইট। বাট বাকি জিনিসকে আপনার ছেড়ে দিতে হবে, যে এটা আমরা পরে করবো, এটা আমরা মানে এইটাকে নিয়ে কোনোভাবে আটকে থাকা যাবে না। আমি যদি আজকে একটা প্রবলেম, আমাকে আজকে যদি আমার একটা সিনিয়র বকা দেয়, তাহলে হচ্ছে আমি আর এটাকে নিয়ে আমি খুব দুমড়ে মুচড়ে গেলাম, তাহলে আমার ডেভেলপমেন্ট হবে না। আমার এই জিনিসগুলোকে অ্যাডাপ্ট করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা আমি খুব বলি, যেটা আমাদের যারা ডেভেলপার আছেন, বা আমি খুব বলবো যে আমি প্রথম থেকে বলেছিলাম যে এসিএম কন্টেস্ট বা প্রোগ্রামিং কন্টেস্ট যারা করেন বা বিভিন্ন কন্টেস্ট যারা করেন, তাদের একটা বড় অ্যাচিভমেন্ট আছে, সেটা কি জানেন? অ্যাকসেপ্ট দ্য ফেইলিয়ার। আপনি যখন অনলাইনে একটা প্রবলেম সাবমিট করেন, এটা কিন্তু ফেইল আসতে পারে। ফেইল আসলে আমরা কি করি? আমরা ওইটা বুঝে হচ্ছে আর একটু দ্বিগুণ উৎসাহে ওইটাকে প্রবলেম সলভ করার চেষ্টা করি। এই লেসনটা আপনার এখন থেকেই নিতে হবে, যাতে আসলে আপনি এই ফেইলিয়ার গুলোকে অ্যাকসেপ্ট করতে পারেন, এবং ফেইলিয়ার গুলো থেকে ইউ ক্যান বি মানে অ্যাড সাম ভ্যালু টু ইউর নেক্সট ডেভেলপমেন্ট। নেগেটিভিটি যেরকম মানা করেছে, একইভাবে বলবো যে পজিটিভিটি, যে আপনি যেটা বলবেন সেটাকে আপনাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করতে হবে। অনেক ধরনের প্রবলেম আছে বা আসবে, যত বেশি আমরা প্রবলেমের কথা বলবো তখন প্রবলেমটাকে আরো বেশি আমাদেরকে চেপে ধরবে। সো যেমন প্রবলেমের কথাটাকে আমরা সাধারণত অন্য একটা ওয়ার্ড ইউজ করি, দ্যাট ইজ দ্য ইস্যুস। মেক সাম পজিটিভ ওয়ার্ড, নট দ্য নেগেটিভ ওয়ার্ড। আপনি যত বেশি নেগেটিভ ওয়ার্ড বলবেন, তত বেশি আপনার মাথার মধ্যে নেগেটিভ জিনিসগুলো ঢুকতে থাকবে। সো মেক ইজ দ্য পজিটিভ ওয়ান, দ্য ইস্যুস উইল বি রিসলভ, প্রবলেম উইল বি রিসলভ না, ইস্যুস উইল বি রিসলভ, একই কথা। বাট যখন আমি পজিটিভলি বলছি, পজিটিভলি একটা কথাকে উচ্চারণ করছি, তখন আমার মধ্যে পজিটিভ সেন্সটা অনেক বেশি, পজিটিভ সেন্স যদি আপনার থাকে, আপনার জন্য কাজটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনার একটা কাজ করতে ভালো লাগছে না, তখন এই কাজটা আপনি করতে পারবেন না। আপনার ক্যারিয়ার লাইফে কিন্তু আমাদের ফ্যামিলির থেকে একটা বড় অংশ আমার ক্যারিয়ারে দিতে হয়। মানে আমি স্বীকার করে বলছি যে যেই অংশটা আমি আমার মানে বাসার সাথে দিই, তার থেকে কিন্তু একটা বড় অংশ আমরা ক্যারিয়ারে দিই। এই সময়টা যদি আমার বোরিং কাটে, এই সময়টা যদি আমি এনজয় না করতে পারি, আমাকে দিয়ে নতুন কিছু হবে না, আমাকে দিয়ে ভালো কিছু বের হবে না। সো এই কারণে আমি বলবো অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড অলওয়েজ বি ফোকাস। প্রোক্রাস্টিনেশন বলে একটা জিনিস আছে। প্রোক্রাস্টিনেশন হচ্ছে যে ডিসঅর্ডার হয়ে যাওয়া, যে আমি একটা কাজটা শুরু করলাম, আমি অন্য অনেক দিকে সরে যাচ্ছি। প্রোক্রাস্টিনেশনটাকে কমিয়ে আনার চেষ্টা করবেন, যে ইউ শুড নট বি দ্য প্রোক্রাস্টিনেট এনাফ, যে আমি একবার ইউটিউব দেখছি, একবার ফেসবুক, আমি ফেসবুক দেখবো না কেন, অফিসে ফেসবুক একদম বন্ধ করে দিতে হবে, আমি এটা কথা বলি না। বাট অনেক অফিসে বন্ধ আছে যে তাদের রুলস এবং রেগুলেশন অনুযায়ী, বাট ফেসবুক বন্ধ করে দিতে হবে বিষয়টা এটা না, বাট এইটাকে একটা লিমিটেড জায়গায় রাখতে হবে আপনার নিজে। আপনি এই সময়টা ফেসবুক দেখবেন, এই সময়টা দেখবেন না, বা এই সময়টা আপনি ইউটিউব দেখবেন, এই সময়টা আপনি গান শুনবেন, মুভি দেখবেন, আপনি নিচে চা খাবেন, এভরিথিং ইউ ক্যান ডু, বাট হ্যাভ এ স্পেসিফিক টাইম। যেন এরকম মনে না হয় যে চা খাওয়ার ফাঁকে ফাঁকে কাজ করছি, কাজের ফাঁকে চা খাচ্ছি, দ্যাট ইজ ওকে, বাট চা খাওয়ার ফাঁকে কাজ করছি এটা যেন না। সো এখানে আমি কয়েকটা জিনিসকে এখানে দেখানোর চেষ্টা করেছি, আমি আর প্রত্যেকটাকে ডিটেইলে গেলাম না। আই থিঙ্ক আমি খুব ভালো আপনাদের সাথে ইন্টারেক্ট করতে পেরেছি তা না, বাট আমি চেষ্টা করেছি যে আমার লাইফ থেকে যেই লার্নিং গুলো আছে সেটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করার জন্য। সো দেন আরেকটা অফার আমি আপনাদেরকে করতে চাই, যে এসএসআর ওয়্যারলেস অ্যাটলিস্ট এমপ্লয়ি ফ্রেন্ডলি একটা অর্গানাইজেশন। আমি যেটা বললাম যে আমরা অনেকেই আছি যাদের আসলে 13-14 বছর হয়ে গেছে। আইটিতে সাধারণত এক কোম্পানিতে এতদিন থাকে না, বাট আমাদের এখানে কিন্তু মোস্ট অফ দ্য লোক হচ্ছে যে এই একটা বড় সময় ধরে আছে, বিকজ অফ দ্য এনভায়রনমেন্ট, বিকজ অফ দ্য আওয়ার কি বলবো যে অপরচুনিটি অফ ওয়ার্ক। সো ইউ ক্যান বি পার্ট অফ দিস অর্গানাইজেশন অ্যান্ড উই আর ভেরি ওপেন টু ডু। আপনারা, আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছি, jobs@ssrwireless.com, ইফ ইউ আর ইন্টারেস্টেড। আপনাদের অনেকে আছে কিন্তু আমার কলিগ, ডেফিনেটলি ইউনিভার্সিটির অনেকে আমার কলিগ। সো
আপনারা আপনারা ইউ ক্যান অ্যাপ্লাই অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু ওয়ার্ক উইথ ইউ যদি সুযোগ পাই আপনাদের সাথে কাজ করার। অ্যান্ড এই মুহূর্তে কিছু জব সার্কুলার আছে আমাদের, যদিও এগুলো 1 থেকে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স বা এরকম জায়গাটায়, বাট আবার কিছু ক্ষেত্রে আসলে আপনাদের যদি ভালো স্কিল সেট থাকে সেই জায়গাটাতেও আপনারা কাজ করতে পারেন, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। উই আর ভেরি ওপেন। সো হোপফুলি যে আপনাদের সাথে কোনো না কোনো সময় আমার কাজ করার সুযোগ হবে, যারা নতুন আছেন নতুনদের সাথে, অ্যান্ড আই উইল বি হ্যাপি। আই ট্রাই টু বি লার্ন এ লট অফ থিংস ফ্রম ইউ। এ পর্যন্তই আজকে আমার জায়গাটা থেকে আমি আসলে শেষ করতে চাচ্ছিলাম, অ্যান্ড যদি কোনো কোশ্চেন অ্যান্সার বা কিছু থাকে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, আপনাকে এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদেরকে বলে, এত এলাবোরেটলি বলে এবং এতটা সুন্দরভাবে বলে আমাদের সাথে থাকার জন্য। আমরা এখন আমাদের প্রশ্নোত্তর পর্বে চলে যেতে চাচ্ছি। স্যার, আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। আমরা যারা বিদেশে সফটওয়্যার কোম্পানিতে কাজ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের যে পদক্ষেপগুলো এবং প্রস্তুতিটা সেটা কিরকম হওয়া উচিত, আমাদের কিভাবে সামনের দিকে আগানো উচিত, এটা যদি একটু বলতেন। একটা বিষয় হচ্ছে যে বাইরে কাজ করা দুটা বিষয় ডিপেন্ড করে। একটা হচ্ছে যে আপনি কি বাইরে ক্যারিয়ার করতে চাচ্ছেন দেশের বাইরে, নাকি বাইরের অর্গানাইজেশনে করতে চাচ্ছেন। দুটোর জন্যই একটা জিনিস মাস্ট, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। ইউ হ্যাভ টু বি কমিউনিকেশন স্কিলটা অনেক ভালো হতে হবে। যেমন আমি যদি বলি যে আপনি যখনই ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশনে কাজ করতে চাবেন, একটা বড় ডিমান্ড হচ্ছে আপনাকে ভালো ইংরেজি জানতে হবে। আমরা যে কোনো ভাবেই বলি আমাদের বাংলা মাতৃভাষা, আমরা মাতৃভাষা নিয়ে অনেক বেশি গর্বিত, বাট আমাদের কিন্তু অ্যাজ ওয়েল আমি যখন বাইরে আসলে কমিউনিকেট করব, আমার ক্লায়েন্ট তো বাঙালি না, তাকে আমার কমিউনিকেট করতে হবে এবং তার সাথে আমার কাজ করতে হবে। সো এই জায়গাটাতে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু হ্যাভ এ ভেরি স্কিল সেট ইন ল্যাঙ্গুয়েজ। আর ওই যে আমি হার্ড স্কিল সফট স্কিলের কথা বলেছি, হার্ড স্কিল থেকে যে কোনো একটা হার্ড স্কিল আপনাকে অনেক ভালো জানতে হবে এবং ট্রাই করবেন যে কোনো একটা ইন্টারন্যাশনাল কিছু সার্টিফিকেশন করে নিতে উইথ ইয়োর একাডেমিক সার্টিফিকেশন। কিছু একটা ওই স্পেশালাইজড বেশ কিছু সার্টিফিকেশন আছে, সেগুলো কিছু একটা করে ফেলবেন। এইটা আসলে আমাদের এখন পর্যন্ত যেটা আমরা দেখেছি যে তাহলে এটা খুব হেল্প করে আমাদের ফিউচার জায়গাটায় কাজ করার, মানে ইন্টারন্যাশনাল মার্কেটে, ইভেনচুয়ালি লোকাল মার্কেটে বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইন লোকাল মার্কেট, এভাবে কাজ করতে অনেক বেশি সুবিধা দেয়। আপনি মনে হয় মিউট। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের যে গ্রাজুয়েট হওয়ার আগে আমাদের কিসে প্রস্তুতি গ্রহণ করা বেশি ইম্পর্টেন্ট, জব কোডিং সেক্টর নাকি গবেষণা সেক্টর? এটা একদমই ডিপেন্ড করছে আপনার উপরে। একটা হচ্ছে যে আমি যেটা প্রথমেই বলার চেষ্টা করছি, দেয়ার আর মাল্টিপল ফিল্ডস অফ স্টাডি। হ্যাঁ, আপনি অনেক কিছু হতে পারেন, আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি ক্লাউড প্রোগ্রামিং করতে পারেন, আপনি ডেটা অ্যানালিস্ট হতে পারেন। যেইটাই হন, আপনাকে ফার্স্ট ওয়ান হচ্ছে আপনার যেটা ভালো লাগে। আপনার যেহেতু কম্পিউটার সায়েন্সে আমি বলবো যে যেটা নিয়ে আপনার খেলতে ভালো লাগে, আপনার কোডিং, আপনার যদি কোডটাকে আপনি এনজয় করেন, যে কোডটাকে ইউ আর এনজয়িং সামথিং, যে ইউ আর প্লেয়িং, আপনি একটা গেম খেলছেন, এরকম ভাবে যদি আপনি কোডকে নিতে পারেন, তাহলে হচ্ছে যে ইউ নিড টু বি ডেভেলপার, কোডার। আমার যদি এরকম হয় যে না, আপনি আসলে অনেক বেশি অ্যানালিটিক্যাল জায়গাতে কাজ করতে পারেন এবং আপনি পেপারস ভালো লিখেন, এবং আপনার একটা বড় অংশ আছে যে আপনি ইউ আর এ ভেরি গুড রাইটার, এবং আপনি সুন্দর একটা টপিককে আপনি খুব ভালোভাবে এক্সপ্লেইন করতে পারেন, তাহলে ইউ শুড গো ফর দ্য রিসার্চ and your result is good. Also রিসার্চের জন্য রেজাল্টটাও একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো এগুলো যদি ভালো থাকে, তাহলে আসলে আমি বলবো যে তখন আপনি রিসার্চে যান। বাট যদি নর্মাল আমরা প্রফেশনাল জায়গাগুলোতে কাজ করি, প্রফেশনাল জায়গাগুলোতে যদি কাজ করতে চাই, তাহলে আসলে যে আমার এই স্কিল সেটগুলো একটু ইম্পর্টেন্ট। এবং মানে আমি বারবার যেটা বলেছি সেটা হচ্ছে আস্ক ইয়োরসেলফ যে আমি কোনটায় ভালো, আমার কোনটাতে ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যারের কাছে আমার পরবর্তী কোশ্চেন হচ্ছে, আজকাল সিএসসি তে ক্যারিয়ারের সেরা বিকল্পটি কি হতে পারে? আমি বুঝিনি, আরেকবার বলবেন? স্যার, সিএসসি তে যে আমাদের ক্যারিয়ারটা, সেটার বিপরীতে বিকল্প কি হতে পারে আমাদের জন্য? বিকল্প? সিএসসি বিকল্প? জি স্যার।
একটু ডিফিকাল্ট এটা বলা, মানে আপনার আসলে সিএসসি তো ইজ এ সাবজেক্ট, হ্যাঁ আপনি এখন কন্ট্রিবিউশন যেটা করছেন, যেমন আলটিমেটলি ইভেনচুয়ালি আমি বলবো যে বিজনেস ফ্যাকাল্টি যেটা আছে, যে আমরা বিজনেসে যারা করছি, যেমন লাইক সেলস মার্কেটিং, দ্যাট ইজ অলসো ওকে। মানে আমি বিকল্প বলতে, যেমন কথার কথা যে আমার আইসিটি, যেরকম আইসিটি একটা সাবজেক্ট অনেক জায়গায় থাকে, যে যারা আসলে আইসিটি হিসেবে পড়ে, বা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি কেউ নিচ্ছে, সেটাও হতে পারে। মানে এটা আসলে বিকল্প বলাটা খুব মুশকিল আমার, মানে আমার জন্য ওভাবে বলাটা, বাট এটা আমি বলবো যে যার যেটা ভালো লাগে। আমি আপনাদেরকে আমার এক কলিগের কথা বলি। আমার একটা কলিগ আছে, ও হচ্ছে অ্যাকাউন্টিং এ পড়াশোনা করেছে। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডেভেলপার ইন আওয়ার অর্গানাইজেশন। সো মানে এইখানে আসলে আমি ওইভাবে দেখি আর কি জিনিসটা। ধন্যবাদ স্যার। এখন আমি আমাদের শিক্ষার্থীদের কাছে প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আমাদের শিক্ষার্থীবৃন্দদের যদি কোনো প্রশ্ন আমাদের স্যারের কাছে থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, অথবা স্পিকার অন করে মাইক অন করে করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম স্যার আসসালাম। আমার একটি প্রশ্ন আছে, যে আমরা যারা শিক্ষার্থীরা রিসার্চার বা রিসার্চকে আমরা মানে প্রায়োরিটি বেশি দেই, তাদের জন্য স্যার আপনাদের কোম্পানিতে বা হচ্ছে দেশের বিভিন্ন কোম্পানিতে বা অর্গানাইজেশন গুলাতে মানে কি টাইপের অপরচুনিটি আছে? যেমন স্যার আমরা দেখি যে মানে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়, বা এরকম টাইপেরই আমরা জব সার্কুলার গুলা বেশি দেখি, বাট দেখি না যে মানে কোম্পানির জন্য একজন গবেষক প্রয়োজন বা এই রিলেটেড টাইপের কিছু একটা। তো সেক্ষেত্রে স্যার মানে আপনারা বা বা বিভিন্ন কোম্পানি একজন রিসার্চারকে কিভাবে তাদেরকে জায়গা করে দেয়, কি জানা? থ্যাংক ইউ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। আপনার নামটা কি? তন্ময় না? জি স্যার, শেখ তন্ময়। থ্যাংক ইউ তন্ময়। এই এই জায়গাটায় আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ইউ আর কারেক্ট, যে আমাদের এখানে এখনো রিসার্চার হিসাবে জব ফিল্ডটা হয়তো ওই লেভেলের এখনই তৈরি হয়নি, কিন্তু এটা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে। আমি আপনাকে কিছু এক্সাম্পল দিই। এখন কিন্তু অনেকগুলো জায়গাতেই আপনি দেখবেন যে যেমন ডিনেট কাজ করছে, যারা আসলে বিভিন্ন মার্কেট রিসার্চ নিয়ে কাজ করছে। তারপরে হচ্ছে যে ইভেনচুয়ালি আমাদের কথা যদি বলি, আমরা কিন্তু এই যে ডেটা অ্যানালাইসিস বলছি বা এআই বলছি, নতুন টেকনোলজির জায়গাটা যেটা বলছি, নতুন ইমপ্লিমেন্টেশনস গুলো বলছি, এই জায়গায় আমরা কিন্তু রিসোর্স পার্সন গুলোকে আমরা ফাইন্ড আউট করি। আমরা এটা হয়তো জব সার্কুলার হিসেবে দিয়ে করি না, বাট এই জায়গাটা আমরা ফাইন্ড আউট করি। কিন্তু এখানে একটা প্রবলেম, এখানে একটা সূক্ষ্ম প্রবলেম আছে, মানে প্রবলেম বলবো না, মানে একটা কনফ্লিক্ট আছে। কনফ্লিক্টটা কোথায় জানেন? কনফ্লিক্টটা হচ্ছে যারা রিসার্চ ওরিয়েন্টেড করতে চাচ্ছে, তারা আবার ধরেন যে এই প্র্যাকটিক্যাল ফিল্ডের বাইরে গিয়ে রিসার্চ করছে। মানে একাডেমি এবং হচ্ছে ইন্ডাস্ট্রি, এই দুটার মাঝখানে একটা বড় গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। যদি এটা এরকম হয় যে আপনার রিসার্চ টপিকটা আমাদের কোনো ইন্টারনাল প্রবলেমকে সলভ করছে, এবং এই সলভ করার মতো রিসার্চ সাবজেক্টগুলো নিয়ে আপনি কাজ করছেন, সেই ক্ষেত্রে কিছু অপরচুনিটি তৈরি হচ্ছে এখন। যেমন আমি আপনাকে বলবো এআই, এআই, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এই জায়গাগুলো কিন্তু এখনো বাংলাদেশ ম্যাচিউর হয় নাই। ব্লকচেইন ইজ এ টেকনোলজি, এগুলো কিন্তু এখনো ওই লেভেলে ম্যাচিউর হয় নাই। এই জায়গাগুলোতে এখনো অনেক বেশি রিসার্চের দরকার। সো এখানে রিসার্চের জন্য আপনাকে তখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইউ আর রাইট, রিসার্চার হিসাবে লোকজন কম চায়, কারণ এখন পর্যন্ত আমরা যারা রিসার্চ করি তারাও আসলে কোম্পানিগুলোকে বোঝাতে পারি নাই যে আমাকে যদি আপনি নেন, আমি আপনার এই ইফিসিয়েন্সিটা বাড়িয়ে দিব, আপনার গতানুগতিক যে কোম্পানির অপারেশন সেটাকে আমি নেক্সট লেভেলে নিতে পারবো। কারণ আমাদের রিসার্চাররা এমন টপিক দিয়ে রিসার্চ করছেন যেটা আসলে ভ্যালু অ্যাডিশন অনেক ক্ষেত্রে হয়তো হচ্ছে না, অনেক ক্ষেত্রে করছে, অনেকে অনেক কাজ করছে, অবভিয়াসলি আমি সেটা অস্বীকার করছি না, বাট অনেক ক্ষেত্রে আসলে সে ওই জায়গাটা যেতে পারছে না। তো এই কারণে আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে যদি একটু যে কোনো একটা প্রবলেম, যে বাংলাদেশের একটা ইস্যুস নিয়ে আপনি যদি কাজ করেন, সেটাকে রিসার্চ করেন, তখন দেখবেন যে আপনি এই প্রবলেমটা, যেমন আমি এসএসএল এর কথা দিয়ে এক্সাম্পল দিই। এসএসএল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন নিয়ে কাজ করে।
ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের উপরে যদি আপনার রিসার্চ থাকে এবং আপনি যদি এই জায়গাটাতে কোনো ভালো আউটপুট নিয়ে আসতে পারেন, যেটা আসলে ইমপ্লিমেন্টেশন হলে আমাদের অপারেশন বা দেশের ফিনান্সিয়াল সেক্টরে একটা বড় রেগুলেশন হতে পারে, এরকম কোনো কিছু যদি আপনার কাছে থাকে, ইউ উইল রাইট অ্যান ইমেল টু আওয়ার জব ইমেল অ্যাড্রেস, অথবা হচ্ছে যে আপনার অনেক ক্ষেত্রে কোম্পানি অ্যাড্রেস গুলো আপনি পাবেন, ওখানে আপনি তার কোম্পানির প্রয়োজনটাকে আপনি কিভাবে মিটিগেট করবেন সেই জায়গাটা আপনি উল্লেখ করেন। তখন যেটা হবে যে দে উইল নক ইউ, আপনার ওদের পিছনে কোম্পানির পিছনে করতে হবে না। এসএসএল ওয়্যারলেস তখন আপনাকে নক করবে যে হ্যাঁ এই প্রবলেমটা সলিউশনটা নিয়ে তুমি আমার সাথে আসো। যখন একটা প্রবলেমকে আপনি অ্যান্টিসিপেট করতে পারছেন বা আপনি প্রবলেমটাকে ওন করতে পারছেন, দেন দে ক্যান ফিল অলসো যে পরবর্তীতে আপনি তাদেরকে কিভাবে কন্ট্রিবিউট করবেন। তন্ময়, আমি কি বুঝতে পেরেছি? জি স্যার, থ্যাংক ইউ স্যার আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য স্যার, আমি বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। শুভ সন্ধ্যা স্যার। তো আমার একটি স্যার প্রশ্ন ছিল, প্রশ্নটি আমি করি। স্যার, বর্তমানে তো পুরো বিশ্বটাই মানে ক্রিপ্টোকারেন্সি বা ব্লক চেইনের দিকে মানে ধীরে ধীরে আর কি মানে হচ্ছে আর কি, ওই দিকে ধাবিত হচ্ছে। তো ওই দিক থেকে যদি মানে বাংলাদেশের মতো একটা দেশে থেকে যদি মানে যে জায়গায় এখনো মানে ব্লক চেইন বা ক্রিপ্টোকারেন্সি এগুলো এখনো যে জায়গায় অনুমতি পায় নাই মানে গভর্নমেন্ট, এইরকম একটা দেশ থেকে কেউ যদি মানে তার এই ব্লকচেন ডেভেলপিং সিস্টেমটা স্কিল মানে ডেভেলপ করতে চায়, তাহলে সে কি সোর্স ফলো করবে, বা এরকম কোনো মানে কোচিং সেন্টার বা কোন ট্রেনিং বাংলাদেশে কি এখনো অ্যাভেলেবল মানে সৃষ্টি হয়েছে কিনা, সেই ব্যাপারে যদি আপনি একটু মানে বলতেন তাহলে খুব ভালো হতো স্যার। থ্যাংক ইউ। আপনি আমার লাস্ট স্লাইডটা দেখেছিলেন, ওখানে কিছু জব ওপেনিং ছিল। জি স্যার। ওখানে জি স্যার, দেখেছি। ব্লক চেইনের একজনকে আমরা খুঁজছি, ঠিক আছে? জি স্যার, সেটা আমি জি স্যার, সেটা আপনার আগ্রহের জন্য বললাম যে ব্লক চেইনের একজনকে কিন্তু আমরা খুঁজছি। এখন এখানে কিন্তু বিষয়টা এরকম জি না স্যার, যে আমি সেটা খেয়াল করছি। বাংলাদেশ কিন্তু ব্লক চেইনে কোনো বাইন্ডিংস দেয় নাই, ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে অ্যালাউড না এখন পর্যন্ত। এটার অনেক ধরনের ব্যাখ্যা আছে, আমি ওই ব্যাখ্যাগুলো যাচ্ছি না। বাট ব্লক চেইন নিয়ে কিন্তু বাংলাদেশ কাজ করছে। ব্লক চেইন নিয়ে বেশ কিছু ওয়ার্কশপ তৈরি হয়েছে, বেশ কিছু ইভেন্ট হয়েছে, এবং ব্লক চেইন আমরা গভর্নমেন্ট চাচ্ছে বিভিন্ন ফিনান্সিয়াল সেক্টর থেকে শুরু করে ইভেন্চুয়ালি ইলেকশন বা আদার্স জায়গাগুলোতেও যেন ব্লক চেইনকে ইউজ করা যায়। ব্লক চেইনটা কি আসলে? ব্লক চেইন কিন্তু একটা ওপেন লেজার, যে আপনার বিভিন্ন কমিউনিকেশন বা বিভিন্ন সিকিউর ওয়েতে যেন একটা ইনফরমেশনকে অনেক জায়গায় মানুষ ব্যবহার করতে পারে। আপনি দেখেছেন এখন কিন্তু ডিজিটাল কেওয়াইসি তৈরি হয়েছে, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, যেটাতে আগে কিন্তু ব্যাংকে গিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে ব্যাংকে যেতে হতো, ব্যাংকে না গেলে আমি অ্যাকাউন্ট খুলতে পারতাম না। এখন কি হচ্ছে? এখন হচ্ছে যে আপনি ব্যাংকের একটা অ্যাপ নামিয়ে নিয়ে আপনার সেলফি তুলছেন, আপনার এনআইডির সামন পেজ ব্যাক পেজ ছবি তুলছেন, এন্ড আপনার কিছুক্ষণের মধ্যে আপনার ইনফরমেশন গুলো দিচ্ছেন, আপনার কিছুক্ষণের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হয়ে যাচ্ছে। এই ব্যাংক অ্যাকাউন্ট এখন পর্যন্ত একটা জায়গাতেই তৈরি হচ্ছে, কিন্তু আলটিমেটলি যেটা টার্গেট সেটা হচ্ছে যে এই পুরো সিস্টেমটাকে একটা যদি ব্লক চেইনের মধ্যে নিয়ে আসা যায়, কোনো সলিউশন ডেভেলপ করে ইনফরমেশন গুলোকে ইভেন্চুয়ালি এগ্রিকালচারের ব্লক চেইনকে কিভাবে ইউজ করা যায় সেটা নিয়েও কাজ হচ্ছে। সো ব্লক চেইন ইজ এ ভেরি গুড মানে ফিল্ড নাও টু ওয়ার্ক উইথ। এটাতে আপনারা নিশ্চয় কাজ করতে পারেন, বাট ইয়েস এইটার এক্সপার্ট লেভেলটা এখনো বাংলাদেশে তৈরি হয়নি। সো আমি যেটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে যারা স্টুডেন্ট তারা ইউটিউব, কিন্তু আমি আপনাদের জন্য বলছি ইউটিউব কিন্তু একটা ভালো রিসোর্স, জানেন? আপনার ইউটিউব তো ফ্রি, রাইট? এমনিতে যেমন কোর্সেরা আছে বা আপনার লিঙ্কডইন যে পোর্টালটা আছে, লিঙ্কডইনেও হচ্ছে যে আপনাদের বিভিন্ন কোর্স বা এগুলো করানো হয়। আর আরেকটা হচ্ছে যে কোর্সেরাতে করতে পারেন, ইউডেমিতে করতে পারেন, এই জায়গাগুলোতে ব্লকচেইনে বেশ কিছু কোর্স আছে। তার থেকেও বড় কথা আমি আপনাদের জন্য যেটা বলবো, এইটা আসলে যারা একটু প্রফেশনাল বা 1-2 বছর চাকরি হয়েছে তারা করুন। আপনারা ইউটিউব ফলো করেন, ইউটিউবের মধ্যে প্রচুর রিসোর্স আছে, ওগুলোকে ফলো করেন। ওগুলোতে করলেও কিন্তু আপনি একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং পেয়ে যাবেন। আপনি যদি বেসিক আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আপনার যাত্রাটা শুরু করেন, তখন বাকি জিনিস আপনার যদি আগ্রহ থাকে, আপনি কিছু দূর কাজ করলেই বাকি জায়গাটায় আপনি আসলে আগায় যেতে পারবেন। এটা নিয়ে আসলে ওরকম ভাবে খুব বেশি প্রবলেম হবে না। বাট আপনি যদি ট্রেনিং এর কথা বলেন, বাংলাদেশে ওরকম ভাবে এখনো বাংলাদেশে কিছু ওয়ার্কশপ হয়েছে, আমি নিজেও গিয়েছি একটা দুটাতে, বাট আমার কাছে
এখনো মনে হয়েছে দেয়ার ইজ এ লট টু লার্ন, মানে হোল মানে বাংলাদেশ স্ট্রাকচার হিসেবেই আমি বলবো যে এটা যেহেতু জিনিসটা একদমই নতুন, সো এটাকে হয়তো আরেকটু সময় লাগবে পুরো জায়গাটা আসতে। সৌরভ, আমি বুঝতে পেরেছি? জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার দুইটা কোয়েরিজ ছিল স্যার। একটা হচ্ছে যে আমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাই তাদেরকে বাইরে ডিরেক্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার রোল হিসেবে যার কোনো অপরচুনিটিস আছে কিনা? আমরা যারা সিনিয়রদেরকে দেখি বেশিরভাগই তারা স্কলারশিপ নিয়ে এমএসসি করতে যায়, দেন ওখানে পড়ে। হ্যাঁ, বাট ডিরেক্ট কি কোনো মানে কোনো অপরচুনিটি আছে? আর আরেকটা স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমি এখন প্রবলেম সলভিং এ আছি, আমি প্রতিদিন প্রবলেম সলভ করি। আর আমি আরো দেখছি যে ডেটা ইঞ্জিনিয়ারিং বা ডেটা সায়েন্স রোলটার খুব ডিমান্ড আছে এখন। তো এটা ডেটা ইঞ্জিনিয়ারিং লাইনে এই প্রবলেম সলভিংটার কতটুকু ইমপ্যাক্ট রাখবে? লাস্ট কথাটা আরেকবার বলবেন? ডেটা স্যার সায়েন্স, ডেটা ইঞ্জিনিয়ারিং রোলে এই যে আমরা যে প্রবলেম সলভিং গুলো করছি ওগুলার কতটুকু ইম্পর্টেন্স আছে যদি একটু জানতে পারি। আচ্ছা আমি যদি শেষ থেকে আসি, প্রথম কথা হচ্ছে 100% মানে অপরচুনিটি আছে। একটা হচ্ছে যে দেখেন ডেটা সায়েন্স কিন্তু গদ বাঁধা কোনো কিছু না, আপনাকে বিভিন্ন অ্যানালিটিক্যাল ডেটা ওখান থেকে বের করতে হবে, স্ট্যাটিস্টিক্যাল ডেটা বের করতে হবে। এখন স্ট্যাটিস্টিক্যাল একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে ইউজ করে আপনি হচ্ছে পাইথন দিয়ে ইমপ্লিমেন্ট করে বা আর দিয়ে ইমপ্লিমেন্ট করে আপনি ডেটা নিয়ে আসবেন, এটা কিন্তু আপনার রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করবে না অনেক ক্ষেত্রে। আপনি যখন রিয়েল টাইমে কাজ করতে যাবেন আপনাকে ভ্যারাইটিস অফ অপশন আপনার সামনে আসবে যেগুলোকে আপনাকে রিজলভ করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু রাইট দ্য কোড, অ্যান্ড ইউ হ্যাভ টু রাইট দ্য কোড ইন এফিশিয়েন্ট ওয়ে। এবং এইটাতে ডেটা সায়েন্সের মধ্যে বা ডেটা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে এআই যেহেতু একটা পার্ট থাকে, এআই পার্টটা তো আসলে পুরোপুরি ইমপ্লিমেন্টেশন আসলে প্রবলেম সলভিং এর জায়গা থেকে আসে। আপনি ভবিষ্যতের প্রবলেমটাকে অ্যান্টিসিপেট করবেন, সেটাও তো আসলে আপনার ওই ডেভেলপমেন্ট থেকেই বা প্রবলেম সলভিং থেকেই কিন্তু আসবে। হ্যাঁ, আপনার প্রবলেম সলভিং আপনি ডেভেলপমেন্টটা যখন করছেন তখন তো আপনি আসলে প্রবলেমটা পাচ্ছেন, দেন ওটাকে সলভ করছেন। আর ওখানে হচ্ছে যে প্রবলেম ছাড়াও আপনার এই যে মডেলগুলো আপনি ক্রিয়েট করবেন বা নতুন মডেলগুলোকে ট্রেন আপ করাবেন, কত ইফেক্টিভলি আপনি ট্রেন আপ করাতে পারবেন, পরের আপনার রিড টাইমটা, আপনার যখন একটা রেসপন্স টাইম থাকবে, রেসপন্স টাইমটা আসলে কত বেশি হবে, কত কম হবে, বা কত দ্রুত আপনি আসলে এইটা রেসপন্স দিতে পারবেন, হুইচ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এবং এই জিনিসগুলো তৈরি করতে গেলে আপনার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি লাগবেই। সাবরিনা, রাইট? জি স্যার। আচ্ছা, জি স্যার, আমি বুঝতে পেরেছি। এটা গেছে আপনার লাস্ট কোশ্চেন। আমি লাস্ট কোশ্চেনটা আগে অ্যান্সার দিলাম। আর এইটা কোনো অংশেই আপনার জন্য না যে আপনি করতে পারবেন না, মানে প্রবলেম সলভিং মানে এইটা একদম ইমিডিয়েটলি 100% না, মানে এটা কোনো ব্যত্যয় নাই। শুধুমাত্র টুলস জেনে ডেটা ইঞ্জিনিয়ারিং করা যায় না, আমি এটা আপনাকে বলতে পারি। হ্যাঁ, যে ডেটা ইঞ্জিনিয়ারিং করতে গেলে শুধু টুলস জানবো বা শুধু টুলসে ক্লিক করে করে, ইভেন্চুয়ালি ইউ হ্যাভ টু হ্যাভ গুড নলেজ অন এসকিউএল অ্যাজ ওয়েল, আমি যেটা বলবো। হ্যাঁ, বেসিকটা জানতে হবে। সেকেন্ড কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন, আপনার যেটা ফার্স্ট কোশ্চেন ছিল যে আমরা বাইরে যদি অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আসলে আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা। আপনারা হয়তো জেনে থাকবেন অনেকে কিন্তু গুগলেও গেছে বাংলাদেশ থেকে ডিরেক্ট ইন্টারভিউ দিয়ে, তারা বাংলাদেশ থেকে ডিরেক্টলি অ্যাপ্লাই করেছে। গুগল, ফেসবুক এগুলোতেও কিন্তু ডিরেক্টলি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে যাওয়া যায়। আবার বাইরের বিভিন্ন জব পোর্টাল আছে, সেখানে আপনি ইমিডিয়েটলি আপনার সিভিটাকে আপলোড করতে পারেন এবং আপনার ওই জব পোর্টালগুলো আপনি যেই দেশে যেতে চান, মানে বিদেশ মানে তো আসলে বাংলাদেশের বাইরে সবই বিদেশ, তো এই জায়গাগুলোতে অনেকখানি আপনাকে আসলে ওই জব পোর্টাল প্রত্যেকটা জায়গায়, আমার বাংলাদেশে যেমন বিডি জবস আছে, আরো কিছু জব পোর্টাল আছে, বাইরে দেশেও কিন্তু এরকম বিভিন্ন জব পোর্টাল আছে। এই জব পোর্টালগুলোতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং আপনি গুগল করলে ওগুলোকে অলমোস্ট পেয়ে যাবেন। আরেকটা হচ্ছে যে আপনাকে একটু দেখতে হবে টার্গেটেড যদি আপনার কোনো কোম্পানি থাকে, লাইক আপনি গুগলে কাজ করতে চান, অথবা হচ্ছে আপনি ফেসবুকে কাজ করতে চান, অথবা হচ্ছে যে কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আছে যে যাদের জন্য আসলে একদমই ম্যান্ডেটেড হচ্ছে যে পিএইচডি থাকতে হবে, এরকম কিছু ক্ষেত্রে সেটা হয়তো বাংলাদেশে থেকে পিএইচডি করাটা পসিবল, বাট অনেকে হয়তো চাচ্ছেন যে বিদেশে গিয়ে পিএইচডিটা করে স্কলারশিপ নিয়ে পিএইচডি করে তারপর আসলে জয়েন করবো, এরকম একটা অপশন আছে। বাট অনেকেই কিন্তু ডিরেক্টলি বাংলাদেশ থেকে অনেক ইউনিভার্সিটি থেকে ডিরেক্টলি আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং ইফ ইউ হ্যাভ দ্য স্কিল সেট তখন কিন্তু আপনাকে তারা ডাকবে। এখানে একটা বড় জিনিস হচ্ছে, আমি যেটা আমার ওই প্রেজেন্টেশনের মধ্যে বলেছিলাম যে আপনাদের কিছু লাইক গিটহাবে আপনার কিছু সলিউশন থাকতে হবে।
আপনার কিছু ইমপ্লিমেন্টেশন কোথাও থাকতে হবে। মানে আপনি যদি একদম ফ্রেশার হিসেবে আজকে বাইরে বলেন যে আমি ফ্রেশার, আমি আজকে বের হয়েছি, আমি সি শার্প জানি, আমি পিএইচপি জানি, আমি এইটা জানি ওইটা জানি, আমাকে তুমি নাও, তাহলে ওরা আপনাকে ওইভাবে চাবে না। যতটা না আপনাকে চাবে হচ্ছে যে যখন আপনি আপনার কিছু ইমপ্লিমেন্টেশন দেখাতে পারবেন যেটা আপনি অলরেডি ইমপ্লিমেন্ট করেছেন। জি স্যার, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আপনার প্রেজেন্টেশনে একটা পার্টে দেখলাম যে ডাটা নিয়ে আসলে যে আমরা কথা বলতেছি, ডাটা সায়েন্স বা ডাটা ইঞ্জিনিয়ারিং। তো একটু মানে আমি লাস্ট 1 বছর ধরে জাস্ট চেষ্টা করতেছি বা শেখার চেষ্টা করতেছি। তো একটা এই মুহূর্তে এসে একটা বিষয় দেখতেছি যে একটা হাইপ যে আমাদের ক্রিয়েট হয়েছে, সেই তুলনায় মানে এখন দেখতেছি যে হ্যাঁ, আমি একটা ইন্টার্নশিপের জন্য চাচ্ছি যে আমি এখন একটা কোথায় ইন্টার্নশিপে যাব, কিন্তু সেই স্কোপটা দেখতেছি অতটা নাই। সেই তুলনায় আমার একটা ফ্রেন্ড যে হয়তো ডেভেলপমেন্ট বা সফটওয়্যার রিলেটেড ইয়াতে আছে, দেখতেছি হ্যাঁ যেখানে আমি একটা বা দুইটা বা একটা আপনার হচ্ছে ইন্টার্নশিপ ডাটা সায়েন্স বা এই রিলেটেড ফিল্ডের তুলনায় ডেভেলপমেন্ট সেক্টরে 9টা বা 10টা দেখতেছি স্কোপ আছে। তো এই ক্ষেত্রে এসে একটা ডিমোটিভেশন কাজ করে। তো স্যার আসলে সিনারিওটা কি বা সাজেশনটা কেমন দিতে পারে? না, বুঝতে পারছি। ইউ আর অ্যাবসলিউটলি রাইট যে ডাটা সায়েন্সটা কিন্তু আমাদের খুব বেশি দিন হয় নাই যে আমরা শুরু করেছি, তাই না? বাংলাদেশে আমরা কিছুদিন হচ্ছে যে ডেটা সায়েন্স নিয়ে আমরা কাজ করছি বা ডেটা সায়েন্স নিয়ে আমরা কিছু জানার চেষ্টা করছি। সো আমি যদি আপনার কোশ্চেনটাকে একটু অ্যাড্রেস করি যে আপনাকে একটু দেখতে হবে স্পেসিফিক অর্গানাইজেশন, কোন অর্গানাইজেশনের জন্য ডেটা সায়েন্সটা ইম্পর্টেন্ট এবং কারা ডেটা সায়েন্সের ডেটা ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করছে। যেমন ডেভেলপমেন্ট ফার্ম কিন্তু অনেক আছে, আপনি যেটা বলেছেন আপনিও ডেভেলপমেন্ট ফার্মের জন্য কি ডেটা সায়েন্সটা খুব ইম্পর্টেন্ট না। কিন্তু আমি যদি আপনাকে যেরকম বললাম যে আপনি যদি আজকে পাঠাওয়ের কথা বলেন, ফুডপান্ডার কথা বলেন, সহজের কথা বলেন, ইভেনচুয়ালি ইউ ক্যান অলসো সে এসএসএল ওয়্যারলেস, আমাদের বিভিন্ন কনজিউমার প্রোডাক্ট আছে, বিভিন্ন পেমেন্ট গেটওয়ে আছে, আমাদের কথা যদি বলেন, বিভিন্ন এমএফএস বলতে আমি যেটা বলছি বিকাশ, রকেট, নগদ, এদের কথা যদি বলেন, এই জায়গাগুলোতে আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে আপনি যেহেতু ডেটা সায়েন্স নিয়ে বলছিলেন যে 1 বছর ধরে আপনি কাজ করছেন, ডেটা সায়েন্স আসলে কোথায় কাজে লাগবে? এই অর্গানাইজেশনগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় ইউ ক্যান ইমপ্লিমেন্ট ডেটা সায়েন্স। এবং তখন আপনাকে আসলে সুন্দর একটা লেটার লিখতে হবে। একটা আপনি যখন একটা লেটার, কাভার লেটারটা খুব সুন্দর করে আপনি আমাকে অ্যাট্রাক্ট করে, প্রত্যেকের এইচআর এর অ্যাড্রেসগুলো কিন্তু তাদের ওয়েবসাইটে দেওয়া থাকে। সো এই এইচআর এর মধ্যে আপনার এই ইন্টার্নশিপের এবং আপনার যে নলেজ বেসটা আছে, যেটা আপনি ওই কোম্পানিতে কিভাবে কন্ট্রিবিউট করতে পারবেন, সেই কথাটাকে আপনাকে উল্লেখ করতে পারবে। অলওয়েজ রিমেম্বার, অলওয়েজ উই নিড টু টক হাউ ক্যান আই হেল্প ইউ, সো আমি কিভাবে আমার এই নলেজটাকে আপনার অর্গানাইজেশনে আমি যদি কাজ করতে পারি, আমার নলেজ বাড়বে, আপনার কি উপকার হবে। আপনি যদি এখন আমাকে বলেন যে স্যার আমার ইন্টার্নশিপ দিলে আমার জন্য খুব ভালো হবে, তখন বলবো আপনার ভালো হবে, আমার তো কিছু হচ্ছে না, আপনি কেন যদি বলবেন? মাইট বি, আমি এটা এমনি কথার কথা হিসেবে বলছি, বাট হ্যাঁ, উই হ্যাভ এ রেসপন্সিবিলিটি, উই অলসো নিড টু গ্রো। আমরা কিন্তু অনেকে আমাদের এখানে অনেকে ইন্টার্ন করে, ইভেনচুয়ালি আপনাদের ইউনিভার্সিটি থেকেও অনেকে ইন্টার্ন করেছে, করছে। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তার মানে এটা না যে এসএসএল ওয়্যারলেস কিন্তু সবাইকে নেবেন না। এই অর্গানাইজেশনগুলো কিন্তু আপনি যদি ওইভাবে একটু লিখতে পারেন তাহলে এটা আসবে। আরেকটা অপশন হচ্ছে আপনি একটু খুঁজে বের করেন এই কোম্পানিগুলোতে আপনাদের বড় ভাইরা কে কে আছে, তাদেরকে দিয়ে, এইটাও কিন্তু যে কমিউনিকেশন স্কিল, এইটা কিন্তু দরকার। যারা একটু ভালো আছে তারা অনেক ক্ষেত্রেই আসলে হয়তো আপনার ফোন ধরে না বা আপনার ফোন ধরতে পারে না, অনেক কিছুই হতে পারে, বাট এটা মানে কিন্তু এটা না যে তাকে আপনি ইগনোর করে যাবেন, তার সাথে একটা কমিউনিকেশন বজায় রাখেন। আমি বলছি না তেল মারতে হবে, আমি বাংলায় বলি না তেল মারতে হবে তা না, বাট তার সাথে একটা ফর্মাল রিলেশনশিপ বজায় রাখেন। যে রিলেশনশিপে আপনি আপনার সিভিটা তাকে দিয়ে বলবেন যে ভাই আমার একটা ইন্টার্ন দরকার, আপনাদের ওখানে তো একটা ডেটা ডিপার্টমেন্ট আছে, খুঁজে বের করেন কোথায় কোথায় ডেটা ডিপার্টমেন্ট আছে। ডেটা ডিপার্টমেন্ট যে জায়গাগুলোতে আছে সেখানে আপনি ইন্টার্নের সুযোগ পাওয়াটা খুবই ইজি হবে।
বাট আপনি যদি শুধুমাত্র ডেভেলপমেন্ট ফার্মে দেখেন বা বিডি জবসে দেখেন বা এই জায়গাগুলো দেখেন, তখন আপনি পারবেন। আপনাকে বের করতে হবে আসলে যে অর্গানাইজেশনগুলোতে ডেটা নিয়ে কাজ হয় এবং ওখানে আপনি খুঁজে পাবেন যে আপনার কোনো না কোনো কানেকশন ওখানে আছে, সেই কানেকশনটাকে ইউজ করেন। আদারওয়াইজ মেক এ ভেরি গুড কভার লেটার এন্ড দেন সেন্ড ইউর সিভি। ঠিক আছে আল ইমরান? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আশা করছি আমাদের শিক্ষার্থীরা জি আপনার কোশ্চেনটা করেন। আমরা আজকে ওয়েবিনারের শেষ প্রশ্নটি নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে আমি নিজেকে যদি টেকনো বিজনেস গাই হিসেবে ক্যারিয়ার তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমার কিভাবে আগাইলে সুবিধা হবে? ফার্স্ট ওয়ান, ইউ হ্যাভ টু বি টেকনিক্যাল। টেকনো বিজনেসে প্রথমে বিজনেস দিয়ে শুরু করবেন না, আপনার বিজনেস প্রথমে বোঝার দরকার নেই, আপনার টেকনিক্যালি বোঝেন। টেকনিক্যালি একটু সাউন্ড হন, আর্কিটেকচারটা ভালো করে বুঝতে হবে। ওই যে ডাটা স্ট্রাকচারের যেটার কথা আমি বলছিলাম, সলিউশন মানে সিস্টেম আর্কিটেকচারটা আপনি বোঝেন কিনা এইটা প্রথমে আপনি জানতে হবে। অনেকেই আমরা যেটা মনে করি যে আমি তো সিএসসি করছি, সিএসসি তে ভালো কিছু করতে পারতেছি না, আই এম নট এ গুড ডেভেলপার, আই এম নট এ গুড ইনফ্রাস্ট্রাকচার রিসোর্স, সো আই উইল আমি বিজনেসে চলে যাব। দিস ইজ রং। আপনি কিছু করতে পারবেন না। আপনি পারবেন তখন যদি আপনার টেকনিক্যাল স্কিল সেটটা ভালো থাকে, আপনি যদি সলিউশনটা বোঝেন। আপনাকে সলিউশন করতে হবে না, বাট আপনি সলিউশন বোঝেন। আপনি একটা অ্যাপ্লিকেশন দেখলে এই অ্যাপ্লিকেশনটা কি কি দিয়ে তৈরি হতে পারে, এখানে এপিআই কানেক্টিভিটি কি হতে পারে, এখানে আসলে আদার্স হোস্টিংটা কোথায় হতে পারে, এই নলেজগুলো আপনার মধ্যে আছে। আপনি হোস্টিং সম্পর্কে জানেন, আপনি অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে জানেন, আপনি আসলে ওইটার যে ফাংশনালিটি গুলো আছে সেটা সম্পর্কে জানেন, আপনি বেসিক ডেটাবেস গুলো সম্পর্কে আপনি জানেন, কানেক্টিভিটি কিভাবে হয় এগুলো আপনি জানেন, আপনি সিকিউরিটির দু একটা প্রশ্ন আপনি জানেন। আপনার কিন্তু অ্যাজ এ টেকনো বিজনেসম্যান হইতে গেলে আপনাকে এই টেকনিক্যাল ক্যাপাসিটি গুলো ডেভেলপ থাকতে হবে। এই ক্যাপাসিটি গুলো যদি আপনার ডেভেলপ থাকে, দেন আপনি পরবর্তীতে ইউ হ্যাভ টু ডু সাম কোর্সেস অফ বিজনেস অ্যাজ ওয়েল। যে আপনি মার্কেটিং করবেন নাকি সেলস করবেন, নাকি আসলে আপনি ডেভেলপমেন্টে কিভাবে আপনি অন্যটা কিভাবে যাবেন। টেকনো বিজনেসম্যান যারা হতে চায় তাদের কিন্তু দু জায়গাতেই সমান দক্ষতা থাকতে হবে। যে হাউ ইউ কনভিন্স, মানে তার কিন্তু অনেকগুলো জ্ঞান। যেমন আপনি যদি ডেভেলপার হতেন, আপনার কিন্তু শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ শিখলেই যা হতো, আপনাকে অন্য কিছু শিখতে হতো না। কিন্তু আপনি যখন আমি তাই বলে এটা বলছি না যে কেউ আর ওটা শিখেন না, একটা শিখলে হবে সেটা না, বাট তার জন্য স্কোপটা অনেক লিমিটেড, ওই স্কোপে তাকে মাস্টার হতে হবে। বাট whenever you are a techno businessman, then you have to learn all the infrastructure, language, database, implementations, project management, এই জিনিসগুলো যখন আপনি জানবেন তখনই আপনি একজন টেকনো বিজনেসম্যান হিসেবে কাজ করতে পারবেন। বাট তার আগে আপনার একটা বড় ক্যারিয়ার থাকা উচিত অ্যাজ এ টেকনিক্যাল পারসন হিসেবে। মহিদুজ্জামান আমি যদি বুঝাতে পারি। আশা করছি আমাদের শিক্ষার্থীরা তাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। স্যার খুব সুন্দরভাবে এবং এলাবোরেটলি আমাদেরকে সকল উত্তর দিয়েছেন, এর জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আজকের ওয়েবিনারটি শেষে পৌঁছে গেছি। সকলকে অংশগ্রহণ করার জন্য এই ওয়েবিনারটিতে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি চলে যাব আমাদের জিসিপিসির প্রেসিডেন্ট আলিয়া রিফাত তিন্নি আপুর কাছে, আপুকে শুভ সমাপ্তি করার জন্য আজকের ওয়েবিনারটি। ধন্যবাদ নোভা। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আলিয়া রিফাত তিন্নি, ডিআর গার্লস কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের প্রেসিডেন্ট। আমি প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় ধরে আমাদের সাথে থাকার জন্য, এবং স্পেশাল ভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের কিনোট স্পিকার স্যারকে এত মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য, আর এত সুন্দরভাবে সবকিছু ডিসকাস করার জন্য, এবং সবার প্রশ্নের এত চমৎকার ভাবে উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আর এখন আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে আমি ডেকে নিতে চাচ্ছি আমাদের কনভেনার ম্যাম শারমিন আক্তার রিমা ম্যামকে। আসসালামু আলাইকুম সবাইকে। তো এতক্ষণ ধরে আসলে আমি
যেটা শুনলাম আমার কাছে একদমই মনে হয়নি যে একদম ফর্মাল কোনো সেশন, মনে হয়েছে যেরকম ভাবে আমরা ছোটদেরকে গাইড করি গল্পের ছলে ছলে বিভিন্ন এক্সপিরিয়েন্স বা বিভিন্ন কিছু শেয়ার করার মাধ্যমে একটা গাইডলাইন দেওয়া হয়েছে। সো এটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে যে আমার একদম নিজের রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স গুলাকেই আমি বিভিন্ন স্টেপে বিভিন্ন টেকনিক্যাল ওয়েতে ইন্ট্রোডিউস করেছি। তো এই জন্য ইফতেখার আলম ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবং তিনি খুব সুন্দরভাবে পুরোটা বিষয় হ্যান্ডেল করেছে, এতটা সময় ধরেই হচ্ছে এক্সপ্লেন করেছে। এটা ছিল আরো একটা চ্যালেঞ্জিং ব্যাপার, কিন্তু সেটা সে ইজিলি বলতে পেরেছে, কারণ তার কাছে এটা মনে হয়েছিল হয়তো বা যে ওদেরকে আমি আরেকটু ভালোভাবে ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে বুঝালে হয়তো বা ওরা এর ডেপটা বুঝতে পারবে। তো এই কারণে স্যারকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে সময় দিয়েছে। এছাড়াও আমরা যদি একটু পেছনের দিকে ব্যাক করি তাহলে দেখা যাবে যে বিভিন্ন প্রোগ্রামিং কন্টেস্টে এসএসএল এলএস এর অনেক বড় কন্ট্রিবিউশন ছিল, সবসময় সাপোর্ট দিয়ে দিয়েছিল। তো সেই জায়গা থেকে এখনো আজকে আমাদের সাথে আছে, ইন ফিউচারও থাকবে। আর যেহেতু এটা মেয়েরাই এই ক্লাবটা পরিচালনা করছে, আশা করি স্পেশাল ভাবে মেয়েদের জন্য কিছু জিনিস থাকবে, কিছু সুযোগ সুবিধা থাকবে, সেটা আমরা আশা করছি। এবং আমি রিকোয়েস্ট করছি যে যদি আমাদের অবস্থার একটা সিচুয়েশন ভালো হয় তাহলে যদি এনভায়রনমেন্টটা দেখার সুযোগ হয় যে কেমন কাজ হচ্ছে, অফিস ভিজিট করা বা ইন্টার্নশিপের কোনো যদি সুযোগ থাকে তাহলে এটা খুবই ভালো হবে। ওরাও বুঝতে পারবে যে আসলে আমার জন্য কোন এনভায়রনমেন্টটা ফিট কিনা। আশা করি সেই জায়গা থেকেও আপনি সাপোর্ট দিবেন জিসিপিসি কে। তো এই মুহূর্তে আমরা যেহেতু অনলাইন সেশনে আছি সেভাবে আপনার জন্য কিছুই করতে পারিনি, কিন্তু অনেক চমৎকার চমৎকার ইনফরমেশন পেয়েছি, গাইডলাইন পেয়েছি আমরা সবাই। সেই জায়গা থেকে ছোট্ট করে একটু আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আলিয়া, তুমি কি একটু শেয়ার করবে? ইয়েস ম্যাম। তো এটা আমাদের জন্য একটা প্লেজার যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এত ব্যস্ততার মধ্য থেকেও। থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই আমরা আবারও নেক্সট কোনো সেশনে আপনার থেকে আরো ভালো জিনিস জানতে পারবো এবং আমাদের পাশে থাকবেন সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আর আমার স্টুডেন্টদেরকে অসংখ্য ধন্যবাদ, জিসিপিসি টিমকে ধন্যবাদ এবং আমার কলিগ যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। শুভরাত্রি। আপু আমি জাস্ট একটা লাইন একটু বলি। অবভিয়াসলি আমাদের এসএসএল এর জায়গা থেকে একটু বলি যে আমরা উই আর অলসো ফরচুনেট টু ওয়ার্ক উইথ ইউ, অ্যান্ড স্পেশালি আপনারা আমাকে দেখেছেন, আমি সত্যি অনেক কৃতজ্ঞ এটার জন্য। এবং আরেকটা হচ্ছে যে অবভিয়াসলি দেয়ার ইজ এ হিউজ অপরচুনিটি টু ওয়ার্ক উইথ আস। মেয়েরা আমাদের সাথে অলরেডি, মানে আমরা এটা বলতে পারি যে আমাদের ওখানে একটা বড় অংশ আছে যে যারা মেয়েরা বিভিন্নভাবে কন্ট্রিবিউট করছে আমাদের অর্গানাইজেশনকে। সো দিস ইজ ভেরি ওপেন। আমার মনে হয় আমরা পরবর্তীতে আমাদের সাথে আমার সাথে আপনারা একটু যোগাযোগ করলে হোপফুলি ইনশাআল্লাহ। শিওর। থ্যাংক ইউ সো মাচ। এটা আমাদের জন্য অনেক বড় একটা সাপোর্ট, মানে একদম আপনি যে এরকম ভাবে ইনফরমেশন গুলো শেয়ার করেছেন যে জবের জন্য, সেটা আসলে রেয়ার। তো এটার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমরা যোগাযোগ করব খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন।